তাহলে আমাদের হচ্ছে গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে পলাশির যুদ্ধ পর্যন্ত, আমরা বক্সারের যুদ্ধ পর্যন্ত দেখছি, ইউরোপীয়দের আগমন পর্যন্ত দেখছি। হ্যাঁ, তাহলে ইউরোপীয়দের আগমনের বা ইংরেজদের ঢুকে গেছে এটার একটু সামনের দিকে যদি আমরা আগাই, তখন কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ এগুলো হয়েছিল। এবং বক্সারের যুদ্ধের পর আমরা দেখলাম যে মীর কাসিম আসলে একটা প্রতিরোধ গড়ার চেষ্টা করছিল। তো মীর কাসিমের পর আসলে হচ্ছে ইংরেজরা যাকে ক্ষমতায় বসাইছিল সে হচ্ছে মীর জাফরের ছেলে নাজিমুদ্দৌলা, তাকে বসাইছিল। এবং এটা শর্ত ছিল হচ্ছে গিয়ে সে ইংরেজদের অবাধ বাণিজ্য করতে দিবে, মানে এখানে ধরেন কোনো ধরনের অসুবিধা যাতে না হয় সে এটা রাখবে। হ্যাঁ, এই কারণে হচ্ছে আমরা স্বাধীন মানে শেষ নবাব নাজিমুদ্দৌলাকে বলি, বাট যখন হচ্ছে আমরা স্বাধীন চেতা বলি তখন আমরা বলি মীর কাসিমের নাম। তো এই 1765 সালে তাদের যে বিজনেসের যে প্ল্যানিংটা, তারা হচ্ছে নাজিমুদ্দৌলাকে এমনিই যা সিংহাসনে বসায় রাখছে পুতুলের মতো, তাদের কথাই উঠা বসা করে। এবং তারা হচ্ছে আরেকটা কাজ করে যেটা ছিল একদম সিগনিফিকেন্ট, আমরা গত ক্লাসে একটু করে যেটার আভাস পাইছিলাম, সেটা হচ্ছে এলাহাবাদ চুক্তি। তারা করে কি, মুঘল সম্রাট যে দ্বিতীয় শাহ আলম আছে তার কাছ থেকে তারা দেওয়ানি পদটা লাভ করে, রাজ্য শাসনের জন্য পদ। এবং দেওয়ানি লাভের পর ইংরেজরা বাংলার সত্যিকার শাসক রূপে হচ্ছে আত্মপ্রকাশ করে। এবং এই দেওয়ানির মধ্যে যেটা হয় মূলত, হ্যাঁ, যে মানে তারা রাজ্য শাসনের জন্য পদ লাভ করে, বাট দেওয়ানিতে তাদের মেইন কন্ট্রিবিউশনের জায়গাটা ছিল হচ্ছে গিয়ে যে নবাব শাসন কার্য পরিচালনা করবে, ঠিক আছে, বাট বাকি যে টাকা পয়সা কালেকশন এটা করবে হচ্ছে গিয়ে তারা, ইংরেজরা। তো 1765 সাল এলাহাবাদ চুক্তি, এই জিনিসটা একটু মনে রাখতে হবে আমাদের। তো এই যে একই শাসন ব্যবস্থা বাট দুইটা ভাগ, এক ভাগ হচ্ছে শাসন করতেছে, আরেক ভাগ হচ্ছে টাকা পয়সা কালেক্ট করতেছে, এই জিনিসটা পরিচিত হচ্ছে এলাহাবাদ চুক্তি নামে, দ্বৈত শাসন নামে। তাহলে 1765 সালে লর্ড ক্লাইভ দেওয়ানি সনদ প্রাপ্ত হলে এই দ্বৈত শাসনের উদ্ভব ঘটে। এবং এই শাসন ব্যবস্থার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রচুর পরিমাণে অর্থনৈতিক ক্ষমতার অধিকারী হয়ে ওঠে এবং বাংলার নবাব সামান্য বৃত্তিভোগী কর্মচারীতে পরিণত হয়। কারণ টাকা পয়সা তারা কালেক্ট করতেছে, তাদের সবকিছু তারা তাদের দেশে পাচার করতেছে এবং নবাবকে দিচ্ছে সামান্য। তাহলে এই যে চুক্তির নাম, এটা হচ্ছে এলাহাবাদ চুক্তি। আর এলাহাবাদ চুক্তির ফলে যে শাসন প্রণালী, একই শাসনের দুই মুখ, এটা হচ্ছে দ্বৈত শাসন নামে পরিচিত। তো আস্তে আস্তে কিন্তু আমরা কি দেখলাম যে ইংরেজরা তারা বিজনেস করা শুরু করছে, করার পর আস্তে আস্তে তারা একদম ক্ষমতার কেন্দ্রে চলে যাচ্ছে। তো আমরা ওভারঅল ব্রিটিশ পিরিয়ডে কোম্পানি অথবা ব্রিটিশ শাসক যদি আমরা দেখি, যে আমরা তিন ধরনের শাসন ব্যবস্থা দেখতে পাই এখানে। একটা ছিল গভর্নর, একটা হচ্ছে গভর্নর জেনারেল, আর একটা হচ্ছে গভর্নর জেনারেল এবং ভাইসরয়, তিনটা টাইপ আমরা দেখতে পাই। গভর্নর যেটা, সেটা হচ্ছে তারা প্রথম যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা পলাশির যুদ্ধে যখন জয়লাভ করে, পলাশির যুদ্ধ, এটার পর তারা হচ্ছে গভর্নর পদটা সৃষ্টি করে। মানে তারা যেহেতু এখন যুদ্ধে জয়লাভ করছে, বাংলাটা তাদের হস্তগত হয়েছে, বাংলা বিহার উড়িষ্যা, তারা হচ্ছে এখন এই বাংলাকে কেন্দ্র করে তারা হচ্ছে বিজনেস করতে চায়, এই কারণে তারা গভর্নর পদটা সৃষ্টি করে। এবং প্রথম গভর্নর ছিল লর্ড ক্লাইভ, এটা মনে রাখতে হবে, কারণ পলাশির যুদ্ধে পলাশির যুদ্ধে হচ্ছে যিনি ইয়ে ছিলেন, অধিনায়ক ছিলেন, ওনার নাম হচ্ছে গিয়ে লর্ড ক্লাইভ। হ্যাঁ, এবং গভর্নর ছিলেন হচ্ছে কোম্পানির বাণিজ্যিক কার্যক্রমের প্রধান। কারণ তখন কিন্তু তাদের মেইন প্ল্যানিংটা ছিল বিজনেসের দিকে, তারা তখনও রাজনৈতিকভাবে পুরোপুরি বিস্তার লাভের কথা চিন্তা করে নাই। মানে খুব স্মার্ট মুভ, তার আগে চিন্তা করছে হচ্ছে আমরা আগে নিজেদের খুঁটিটা শক্ত করি, আগে বিজনেস করে নিজের আগে স্ট্রং হই, তারপর হচ্ছে গিয়ে আমরা ক্ষমতার দিকে মনোযোগ দিব। এখন আমরা যদি শুরুতে ক্ষমতার দিকে তাকাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার যদি খুঁটি স্ট্রং না হয় আমাদেরকে যে কেউ উল্টাই ফেলে দিতে পারবে। বাট আমরা যদি এমন একটা পন্থা অবলম্বন করতে পারি যে আমার হাতে টাকা পয়সাও আছে, তাহলে ক্ষমতাটা হচ্ছে আমার আরো দীর্ঘস্থায়ী হবে। এই কারণে গভর্নরের মাধ্যমে তারা বাণিজ্যিক কার্যক্রমটা মূলত চালাতো। এরপর সেকেন্ডলি আমরা দেখতে পাই গভর্নর জেনারেল। প্রথম গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে ওয়ারিং হেস্টিংস। এখানে আবার এই পোস্টে একটা ঘটনার পার্সপেক্টিভের কারণে তারা দেখলো কি, তারা তাদের রাজনৈতিক প্রশাসনিক ক্ষমতা এবং সকল ভারতীয় কার্যক্রম অর্থাৎ বিজনেস রাজনৈতিক সবগুলোই তারা তাদের হস্তগত করে গভর্নর জেনারেল পোস্টের মাধ্যমে। এবং যখন গভর্নর জেনারেল থেকে ভাইসরয় হয়,
এটা আরো আপগ্রেডেশন। এটা হচ্ছে গিয়ে ব্রিটিশ সরকার ভারতের সরাসরি শাসনভার নেয়। প্রথম ভাইসরয় ছিল হচ্ছে লর্ড ক্যানিং, একদম ডিরেক্ট রাজা বা রানীর প্রতিনিধি হয় এই ভাইসরয়টা ছিল, এবং এদের রাজনৈতিক এবং যে প্রশাসনিক ক্ষমতা এটা ছিল হচ্ছে সর্বোচ্চ লেভেলে। তাহলে শুরুতে হচ্ছে গভর্নর পোস্ট আমরা দেখতে পাই, যেটা গভর্নর ছিলেন লর্ড ক্লাইভ, তারা মূলত বিজনেস তাদের প্ল্যান। এরপর যখন সিচুয়েশন আর একটু বেটার হয় তখন তারা গভর্নর জেনারেল পোস্টে যায়। ওয়ারেন হেস্টিংস ছিল প্রথম গভর্নর জেনারেল। তারা সকল ভারতীয় কার্যক্রমের প্রধান ছিল, রাজনৈতিক প্রশাসনিক ক্ষমতা ব্যাপক ছিল, এবং ফাইনালি আমরা দেখতে পাই যে রাজার প্রতিনিধি হিসেবে তারা শাসন করা শুরু করলো। এটা হচ্ছে ভাইসরয় পোস্ট। প্রথম ভাইসরয় ছিল হচ্ছে লর্ড ক্যানিং। তাহলে এই যে কথা বললাম এগুলোই জাস্ট এখানে ছোট করে দেওয়া। তাহলে শুরুতে চলেন আমরা হচ্ছে গভর্নরদের শাসন দেখি। তাহলে আমাদের প্রথম ব্রিটিশ গভর্নর যে ছিল এবং ভারতে ইংরেজ সাম্রাজ্যের গোড়াপত্তনকারী, সে হচ্ছে লর্ড ক্লাইভ। কারণ সে হচ্ছে কি করছে, পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করছে, বক্সারের যুদ্ধে দিল্লির সম্রাট শাহ আলম, তারপর হচ্ছে মীর কাসিম, এদেরকে পরাজিত করছে। সে দ্বৈত শাসন প্রবর্তন করছে। এই যে দ্বৈত শাসন কি ছিল, যে নবাবের হাতে বিচার এবং শাসন, কোম্পানির হাতে রাজস্ব এবং দেশ রক্ষা, এটা ছিল দ্বৈত শাসনের কনসেপ্ট। এবং লর্ড ক্লাইভের নির্দেশে মেজর রেনেল প্রথম বঙ্গদেশের মানচিত্র তৈরি করে। তাহলে পরীক্ষায় যদি আসে যে প্রথম বঙ্গদেশের মানচিত্র তৈরি করেন কে, উত্তর হবে মেজর রেনেল। তাহলে লর্ড ক্লাইভ কি করছে, প্রথম ব্রিটিশ গভর্নর, পলাশির যুদ্ধ করছে, বক্সারের যুদ্ধ করছে, দ্বৈত শাসন প্রবর্তন করছে, এবং রেনেল তার নির্দেশে বঙ্গদেশের মানচিত্র তৈরি করছে। তাহলে ওনার কাজগুলো আমরা একটু মনে রাখবো। তাহলে এই যখন তাদের দ্বৈত শাসন, এখন এটার ফলে কি ঝামেলা হয়েছে এটা আমরা সহজেই আমাদের অনুমেয়। কারণ কোম্পানি তো একদম ক্ষমতা লাভ করছে হিউজ লেভেলের, সে টাকা পয়সা কালেক্ট করতেছে, বাট আলটিমেটলি বিচার এবং শাসন যেটা কষ্টকর কাজ, ওটা হচ্ছে গিয়ে দায়িত্ব ছিল নবাবের। এখন নবাবের দায়িত্ব 16 আনা, কিন্তু তার হাতে টাকা পয়সা কম। আর কোম্পানি করলো কি, তাদের হাতে হচ্ছে দায়িত্বহীন ক্ষমতা, তাদের দায়িত্ব তেমন নাই কিন্তু টাকা পয়সা প্রচুর। এখন এটার ফলে কিন্তু আমাদের পুরো তখন আমাদের যে বাংলায় বাংলায় কিন্তু একটা খুব নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়। কারণ তারা হচ্ছে আমাদের এখানে টাকা পয়সাগুলো রাখতেছিল না, তারা তাদের দেশে পাচার করতেছে। এবং আমাদের দেশের যারা কৃষকরা ছিল, তারা তাদের থেকে যে রাজস্ব কালেক্ট করা হচ্ছিল, এটা প্রচন্ড মানে নির্মম উপায়ে ওদেরকে পিটাই মেরে ধরে রাজস্ব কালেক্ট করা হচ্ছিল, ফসল কেড়ে নেওয়া হচ্ছিল। আবার ওই সময় ছিল অনাবৃষ্টি, ফসলও নাই। তাহলে এই পরিস্থিতি যখন আমার পকেটে টাকা নাই, আমার পেটে ক্ষুধা নাই, তাহলে আমার কি অবশ্যম্ভাবী, আবার ইংল্যান্ডের মধ্যে আমার টাকা পয়সা যা তোলা হচ্ছে সবগুলো পাচার হয়ে যাচ্ছে, তাহলে দুর্ভিক্ষ ছিল অবশ্যম্ভাবী। এবং এটাই হয়েছে 1770 সালে 1176 বঙ্গাব্দে গ্রীষ্মকালে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ, যা ইতিহাসে 76-এর মনন্তর নামে পরিচিত। কোম্পানির মুর্শিদাবাদ প্রতিনিধি রিচার্ড বেচারের ভাষায়, দেশের কয়েকটি অংশে যে জীবিত মানুষ মৃত মানুষকে ভক্ষণ করিতেছে তাহা গুজব নয়, অতি সত্য। এই দুর্ভিক্ষে বাংলার জনসংখ্যার 1/3 মৃত্যু মুখে পতিত হয়। তাহলে কত ভয়ানক ছিল, মানে কোম্পানির মানুষ নিজেই বলতেছে যে এটা কোনো গুজব না, রিয়েলি হচ্ছে একজনের মানে মৃত মানুষের মাংস খাচ্ছে জীবিত মানুষরা, এটা গুজব নয়, এটা অতি সত্য। মানে ভয়াবহ ছিল। এবং এটা কিন্তু solely এই দ্বৈত শাসনের কারণে হয়েছে, কারণ তাদের এলাহাবাদ চুক্তির ফলে তারা ক্ষমতা লাভ করছে দেওয়ানির, পরে দ্বৈত শাসনের মাধ্যমে আরো নিরঙ্কুশ ক্ষমতা, এবং আলটিমেটলি হচ্ছে তাদের এই দ্বিচারিতার কারণে হচ্ছে দুর্ভিক্ষটা নেমে আসে। তাহলে এগুলো হচ্ছে গিয়ে একদম তখনকার দুর্ভিক্ষের মানে ছবি, দেখলেই বোঝা যায় যে কি অবস্থা। হুম? অনেকগুলো প্রতীকী ছবি। তো 76-এর মনন্তর, এগুলো প্রতীক না, সরি প্রতীকী বলছি, প্রতীকী না, এগুলো কিন্তু অরিজিনাল ছবি তখনকার। হ্যাঁ, তো 76 মনন্তর, এটা হচ্ছে 1770 খ্রিস্টাব্দে হয় এবং বাংলা 1176 বঙ্গাব্দে। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার মধ্যে আসবে যে 76-এর মনন্তর কত সালে হয়েছিল, বাংলা সাল কত, ইংরেজি সাল কত। পরীক্ষার মধ্যে কিন্তু তোমার সুন্দর করে অপশানে 1776, তারপর 1170 এগুলো থাকবে। সো খুব খেয়াল করে, এগুলো কিন্তু না। হ্যাঁ, বাংলা বললে যেহেতু 76-এর মনন্তর, এটা হচ্ছে ইংরেজি 1176, আর ইংরেজি হচ্ছে আমার 1770। তাহলে 1170 না, কিন্তু 1776 না, 1770 আর 1176 বঙ্গাব্দ। এবং এই সময় বাংলার গভর্নর ছিলেন জন কার্টিয়ার।
তাহলে আমাদের লর্ড ক্লাইভ তো দ্বৈত শাসন চালু করে দিয়ে উনি চলে গেছে। উনার পর বাংলার গভর্নর হচ্ছে জন কার্টিয়ার। আর কার্টিয়ারের আমলেই মূলত এই 76-এর মন্বন্তরটা দেখা যায়, কারণ এটা দ্বৈত শাসনের ইম্প্যাক্ট এখন সাথে সাথে আর ইম্প্যাক্ট পড়ে নাই, কিছু বছর পর গিয়ে পড়ছে। তো এই টাইমে হচ্ছে বাংলার গভর্নর ছিল জন কার্টিয়ার। তাহলে আমার 1176 এটার জন্য দায়ী ছিল মূলত লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভের কারণে কিন্তু মূলত এটা হয়েছে। এবং গভর্নর ছিল ওই টাইমে হচ্ছে লর্ড কার্টিয়ার। এবং 76-এর মনন্তরে 3 কোটি মানুষের মধ্যে প্রায় 1 কোটি মানুষ মারা গিয়েছিল। হ্যাঁ, বুঝতে পারছেন, 1 কোটি মানুষ এখানে মারা গেছিল। তাহলে এই দ্বৈত শাসনের ফলে যখন এত বাজে অবস্থা, স্বাভাবিকভাবে হচ্ছে ওদের কোম্পানির যে লোকজন, সিনিয়র যারা শাসনে যারা আছে, তারা চিন্তা করলো যে না, এই দ্বৈত শাসন যদি আমরা কন্টিনিউ রাখি তাহলে সেক্ষেত্রে তো হচ্ছে মৃত্যুর হার আরো বাড়বে। এবং আলটিমেটলি এত মানুষের মৃত্যুর যদি আমরা কারণ হই, এটার জন্য কোম্পানি এটার জন্য দায়গ্রস্ত হবে। এবং মানুষ যদি মরে যায়, কৃষক, চাষা এরা কোত্থেকে আসবে? হ্যাঁ, সবকিছু বিবেচনায় তারা ডিসিশন নিল কি যে না, এই যে দ্বৈত শাসন ব্যবস্থা এটা আর রাখা যাবে না। এই পরিস্থিতিতে 1772 সালে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান এবং তিনি হন প্রথম গভর্নর জেনারেল। তাহলে এখন আমাদের প্রেক্ষাপটে আসবে একজন লর্ড যার নাম হচ্ছে ওয়ারেন হেস্টিংস। উনি কি করলেন? দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটালেন। এবং ব্রিটিশ পার্লামেন্টে একটা রেগুলেটিং অ্যাক্ট পাস হয় 1773 সালে। এবং এই লর্ড ওয়ারেন হেস্টিংসই হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ামক আইনের অধীনে প্রথম গভর্নর জেনারেল। তাহলে এর আগে আমরা লর্ড ক্লাইভকে পেয়েছিলাম প্রথম গভর্নর, এখন আমরা ফর দা ফার্স্ট টাইম আমাদের একজন গভর্নর জেনারেলকে পেলাম নিয়ামক আইনের অধীনে। তাহলে এটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ামক আইন। এটা কেন চালু করা হয়েছিল বা এই পরিবর্তনটা কেন আনা হয়েছে? কারণ আমার দ্বৈত শাসন ব্যবস্থার ফলে এতগুলো মানুষ মারা গেছে। ব্রিটেনেও কিন্তু এটার নিয়ে প্রচন্ড সমালোচনা ছিল। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে দ্বৈত শাসন ব্যবস্থা লর্ড ক্লাইভ তৈরি করে দিয়ে গেছে এবং এটার ফলে এত মানুষ মারা গেছে, এই ট্রমাটা কিন্তু লর্ড ক্লাইভের পুরো লাইফ লং ছিল। এবং বলা হয় যে শেষকালে উনি কিন্তু গলায় খুর চালাই আত্মহত্যা করছে। এটা ট্রমাটা উনি নিতে পারে নাই। হ্যাঁ, এত ভয়ানক ছিল ওই টাইমের সিচুয়েশনটা। তাহলে এই আমাদের 76-এর মনন্তর, 76 বলতে কিন্তু আমাদের বোঝানো হচ্ছে কি, বাংলা না ইংরেজি? এটা হচ্ছে আমাদের 76 বাংলা, বাংলা 1176 আর ইংরেজি বলে 1770। তাহলে এটার জন্য দায়ী হচ্ছে গিয়ে আমার লর্ড ক্লাইভ, বাট এটার গভর্নর ছিল হচ্ছে আমাদের লর্ড কার্টিয়ার। তাহলে আমার গভর্নর জেনারেলের শাসন এবার চলে আসলো। তো ওয়ারেন হেস্টিংস অনেক কাজ করছে। উনি পাঁচশালা বন্দোবস্ত চালু করছে। পাঁচশালা মানে হচ্ছে 5 বছর, মানে জমিদারদের কাছে 5 বছর মেয়াদি হচ্ছে সে জমি লিজ দিছে, মানে চুক্তি করছে, বলছে যে তুমি 5 বছরের জন্য এই জমির মালিক এবং তুমি আমাকে প্রতি বছর বছর তুমি আমাকে খাজনা দিবা। এখন এই খাজনাটা কিভাবে তুমি আদায় করো এটা তোমার হিসাব। হ্যাঁ, তাহলে 5 বছরের জন্য উনি জমি লিজ দিয়ে দিল। উনি কলকাতাকে রাজধানী করেন। ওনার সময় প্রথম ভারতীয় সংবাদপত্র হিকিস বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হয়, প্রথম ভারতীয় সংবাদপত্র। উনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং উপমহাদেশের সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন। তাহলে এখানে হচ্ছে বিভিন্ন ইংরেজদের অবদান, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, ইংরেজদের অবদান বলতে পারে যে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কে, কলকাতাকে রাজধানী করেন কে, হ্যাঁ, অথবা হিকিস বেঙ্গল গ্যাজেট প্রকাশ করেন কে, বা কার আমলে প্রকাশিত হয়, এভাবে আসতে পারে প্রশ্নগুলা। তাহলে উনি কলকাতাকে রাজধানী করেছেন, পাঠশালা বন্দোবস্ত চালু করেছেন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন। এগুলো হচ্ছে আমাদের ওয়ারেন হেস্টিংস এর অবদান। তাহলে কলকাতাকে রাজধানী করা, হিকিস বেঙ্গল গ্যাজেট প্রকাশ করা, প্রথম ভারতীয় সংবাদপত্র প্রকাশ, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করা। এরা মূলত হচ্ছে গিয়ে মানে ভাষা, সংস্কৃতি, ইতিহাস এগুলো নিয়ে রিসার্চ করে এশিয়াটিক সোসাইটি। এবং বই মেলাতে গেলে এশিয়াটিক সোসাইটির কিন্তু স্টল দেখতে পাবেন। এটা মানে পুরো আগে পুরো মানে ভারতীয় উপমহাদেশ জুড়ে ছিল, পরে আবার আমাদের বাংলাদেশের জন্য আবার সেপারেটলি তৈরি হয় এশিয়াটিক সোসাইটি, এবং তারা রিসার্চ করে মূলত। এবং উপমহাদেশে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করে। তাহলে অনেক কাজ করছে আমাদের ওয়ারেন হেস্টিংস। তাহলে ওয়ারেন হেস্টিংস এর এত কাজের পর রাজস্ব বোর্ড স্থাপন করলো, সে হচ্ছে গিয়ে
আমাদের এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করলো, প্রথম ভারতীয় সংবাদপত্র প্রকাশ হলো, কলকাতাকে রাজধানী করলো, তারপর হচ্ছে পাঠশালা বন্দোবস্ত চালু করলো, বেশ ভালোভাবে সে চালাইছে। এবার ওয়ারেন হেস্টিংস এর পর আমরা দেখব যে আমাদের এবার আসবে আরেকজন ক্ষমতায়, আরেকজন গভর্নর জেনারেল আসবে, যিনি হচ্ছে গিয়ে আবার সামরিক, অনেক বীর ছিল, সামরিক অধিনায়ক ছিল, অনেকগুলো যুদ্ধ জয় করছে ইংল্যান্ডের হয়ে। উনার নাম হচ্ছে লর্ড কর্নওয়ালিস। এবং উনি এসে কি বলছে যে আমাকে স্যার ডাকবা। কেন স্যার ডাকবে, এটার কাহিনীটা আমরা জানি। উনি আমাদের এখানে যে স্যার সিস্টেম, এটা প্রবর্তন করে গেছে। আমরা নর্মালি স্যার কাদেরকে বলি? স্যার বলি হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারদের স্যার বলি। তাহলে এই যে গভর্নমেন্ট সার্ভিস, সিভিল সার্ভিস, এই জিনিসটা হচ্ছে গিয়ে তার হাত ধরে চালু হয়েছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস। তাহলে উনি কি করছেন? উনি জমিদারি প্রথা প্রবর্তন করছেন। হ্যাঁ, খুবই চালাক মানুষ। কেন স্যার বলবো, এটার উনার কর্মকাণ্ড দেখে হচ্ছে বোঝা যায়। উনি জমিদারি প্রথা প্রবর্তন করছে, উনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু করছে, ভারতের সিভিল সার্ভিসের জনক তাকে বলা হইতো। সরকারি কর্মচারীদের জন্য উনি তৈরি করছে হচ্ছে কর্নওয়ালিস কোড। কর্নওয়ালিস কোড উনি তৈরি করছে। উনি 10 সালা বন্দোবস্ত, এর আগে তো হচ্ছে 5 বছরের জন্য দিছে এক সময়, বাট উনি কি করলো, উনি হচ্ছে 10 বছরের জন্য দিয়ে দিল। আমরা 5 সালা বন্দোবস্ত দেখছিলাম হচ্ছে এর আগে, আমাদের লর্ড হেস্টিং সাহেব করছেন কাজ, বাট এখন আমরা দেখলাম হচ্ছে আমাদের 10 বছর করে ফেলছে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে, ঠিক আছে ঠিক আছে, আর হাত হাত তুলতে হবে না। প্রুফ পেলাম, ধন্যবাদ। আহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে, তাহলে যেটা বলছিলাম যে আমাদের উনি জমিদারি প্রথা প্রবর্তন করলেন, উনি ভারতে সিভিল সার্ভিস সূচনা করলেন। আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, এটা সূচনা করছেন উনি। উনি সরকারি কর্মচারীদের জন্য একটা কর্নওয়ালিস কোড ফর্ম করেন, এটা হচ্ছে সরকারি কর্মচারীদের বিধিবিধান। তাহলে উনি 10 সাল বন্দোবস্ত, 10 বছরের জন্য একটা নির্দিষ্ট হার রাজস্ব আদায়ের জন্য উনি ঠিক করে দিচ্ছেন। এরপর আরো একটু আগ বাড়ায় উনি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করছেন। উনি চিন্তা করলেন যে এত গ্যাঞ্জাম করে লাভ কি, আমি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে দিই, একদম জমিদারদের ফিক্স করে দিই যে ঠিক আছে, জমিগুলো তোমারই হবে, তোমার কাজ শুধুমাত্র আমাকে পরিশোধ করা, ট্যাক্স দেওয়া, তুমি নির্ধারিত হারে রাজস্ব প্রদানের জন্য যেটা করা দরকার করো। এখন তুমি খাজনা আদায় করার জন্য, রাজস্ব আদায় করার জন্য তুমি মারো, ধরো, মেরে ফেলো, যেটাই করো, শক্তি তোমার, সবকিছু তোমার, শুধু বিনিময়ে তুমি আমাকে রাজস্ব দিবা। তাহলে উনি কিন্তু কি করলেন, খুব চালাকির একটা কাজ করলেন। আমার যদি একটা অঞ্চলে আমি ধরেন হচ্ছে ক্ষমতা এস্টাবলিশ করতে চাই, তাহলে এর আগে আমার কি করতে হবে, আমার একটা মুরিদ শ্রেণী তৈরি করতে হবে, যারা আমাকে জি হুজুর জি হুজুর বলবে, যারা আমাকে পীর মানবে। সে করলো কি, সে হচ্ছে প্রথমে জমিদারদের হচ্ছে গিয়ে সুবিধা দিল, জমির উপর স্থায়ী অধিকার দিয়ে জমিদারি প্রভাব প্রথা প্রবর্তন করলো। তাহলে হচ্ছে একটা গ্রুপ তার অলরেডি মুরিদ হয়ে গেছে। এরপর সে চিন্তা করলো যে এটা তো ঠিক আছে, এটা আমি বড়লোক গোষ্ঠীকে হাত করলাম। এবার উনি হচ্ছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু করে সে চিন্তা করলো যে আমি তাহলে এমন একটা গ্রুপ সৃষ্টি করব এবার, যারা আমার সুবিধাভোগী হবে, বাট তারা শিক্ষিত। তাহলে শিক্ষিতরাও যদি আমার হাতে থাকে, এবং যারা বড়লোক ব্যবসায়ী তারাও যদি আমার হাতে থাকে, তাহলে তো ভাই আমার চালনটা ইজি। হ্যাঁ, কারণ তখন হচ্ছে কি আমার গরিব চাষাভুষার কথা চিন্তা করার দরকার নাই, আমার একদম ক্ষমতা পাকাপোক্ত হবে। হ্যাঁ, তাহলে এই কারণে ওনাকে কিন্তু স্যার ডাকা লজিক্যাল। তাহলে কঠিন চিবা বুদ্ধি, জমিদারি প্রবর্তন করলো, সিভিল সার্ভিস চালু করে দিল, 10 সালা বন্দোবস্ত এবং চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে সূচনা করলো। তো যাই হোক, এই যে জমিদারি প্রথা, এটা পরবর্তীতে হচ্ছে আমরা দেখতে পাই যে আমাদের শেরে বাংলা একে ফজলুল হকের হাত ধরে আলটিমেটলি 1950 সালে এটার বিলুপ ঘটছিল। হ্যাঁ, এই যে জমিদারি প্রথাটা, এটা 1950 সালে গিয়ে এটা বন্ধ হয়। কত আগে এটা চালু করছিল, পরে 1950 সালে গিয়ে এটা বন্ধ হয় এই প্রথাটা। এবং এটার সম্পূর্ণ ক্রেডিট যায় শেরে বাংলা একে ফজলুল হকের কাছে, কারণ উনি আজীবন কৃষকদের নিয়ে অনেক কাজ করছেন। উনার কৃষক প্রজা পার্টি নামে একটা দলও ছিল, এগুলো আমরা পড়বো নেক্সট ক্লাসে। আমরা এটা জেনে রাখি যে ওনার হাত ধরে এটার জমিদারি প্রথাটা হচ্ছে বিলোপ ঘটে, আইনি উপায়ে গিয়ে উনি এটা বন্ধ করছিলেন। তো আমাদের হচ্ছে
এই বান্দাকে আমরা দেখলাম, তাকে আমরা স্যার ডাকলাম, সে জমিদারি প্রথা, আইসিএস, 10 সালা চিরস্থায়ী সবগুলো করে গেল। এবার দেখবো হচ্ছে গিয়ে আমরা আরেকজন সাম্রাজ্যবাদী বড়লাটকে, গভর্নর জেনারেলকে, যার নাম হচ্ছে লর্ড ওয়েলেসলি। ওনাকে বলা হয় প্রথম সাম্রাজ্যবাদী বড়লাট। এখন কেন সাম্রাজ্যবাদী বড়লাট? সাম্রাজ্যবাদী আমরা কখন বলি? যখন একটা মানুষ আশপাশে রাজ্য দখল করতে চাই, তার যখন ইচ্ছা হচ্ছে শুধুমাত্র আমি আমার এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমি আশপাশের জায়গাগুলো দখল করব, উনি একটা কনসেপ্ট নিয়ে আসেন যার নাম হচ্ছে অধীনতামূলক মিত্রতা। তো ইংরেজরা যখন আমাদের এখানে শাসন শুরু করে তখন কিন্তু পুরো ভারত তো আর এদের সাথে সাথে হস্তগত হয় নাই। তারা আস্তে আস্তে বোম্বে দখল করলো, বাংলা দখল করলো, এভাবে তারা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। ওই সময় অনেকগুলো রাজ্য ছিল যেগুলো হচ্ছে স্বাধীন, স্বাধীনভাবে রাজত্ব করতো রাজারা। উনি বললেন যে, মানে ওপেন করে দিলেন যে তোমার কে আমাদের অধীনতা স্বীকার করতে হবে। যারা স্বাধীন রাজা আছে তাদের উদ্দেশ্যে বার্তা পাঠালেন যে তোমরা স্বীকার করো তোমরা হচ্ছে ব্রিটিশ রাজার অধীন, এটা স্বীকার করো। যদি তোমরা এটা স্বীকার না করো তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হতে হবে, এবং যুদ্ধে যদি তুমি হেরে যাও তোমার রাজত্ব আমি দখল করব। এখন তুমি যদি আমাকে স্বীকার করো তাহলে কি হবে, তুমি আমাকে একটা ট্যাক্স দিবা, ট্যাক্সের বিনিময়ে তুমি রাজত্ব চালাতে পারবা, কোনো সমস্যা নাই। এটাকে বলা হতো অধীনতামূলক মিত্রতা। তো এটা তো ভাই আর সবাই মেনে নিবে না। মহীশূরের একজন বীর ছিলেন, তার নাম হচ্ছে টিপু সুলতান। টিপু সুলতান এটা বিরোধিতা করেছিলেন এবং এটা নিয়ে হচ্ছে প্রচন্ড ফাইট হয়। পরবর্তীতে টিপু সুলতান হচ্ছে উনি মৃত্যুবরণ করেন এই যুদ্ধে, বাট উনার নামটা আজও হচ্ছে আমরা এই উনার অধীনতামূলক মিত্রতার এগেনস্ট উনার যে বীরত্ব, এটার জন্য আমরা উনাকে আজও স্মরণ করি। তো লর্ড ওয়েলেসলির সময় হচ্ছে একটা ভালো কাজ হয়েছে যেটা মূলত বাংলা সাহিত্যের জন্য, সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। এটা প্রতিষ্ঠিত হয় 1800 সালে, এবং এই ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে কিন্তু আমাদের বাংলা সাহিত্যের ব্যাপক উন্নতি হয়েছিল। তাহলে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রর প্রবক্তা, এই জিনিসটা মনে রাখতে হবে মেইনলি। আর ফোর্ট উইলিয়াম কলেজ ওনার সময় প্রতিষ্ঠিত হয় 1800 সালে। তাহলে অধীনতামূলক বশ্যতা নীতির বিরোধিতা করেছিলেন টিপু সুলতান। তাহলে আমাদের ওয়েলেসলির পর আমরা দেখব হচ্ছে আমাদের বাংলার সর্বশেষ গভর্নর জেনারেলকে, যার নাম হচ্ছে লর্ড বেন্টিং। উনি হচ্ছে কি করছেন, উনি হচ্ছে রাজা রামমোহন রায়ের সাহায্যে সতীদাহ প্রথা রহিত করেন। সতীদাহ প্রথা নামে হচ্ছে আগে একটা সিস্টেম ছিল, এখন এটার পক্ষে লজিক অ্যান্টি লজিক অনেকে আছে, অনেকে বলে যে এটা আসলে ছিল না, এটা ব্রিটিশদের সৃষ্টি, এরকম থিওরি আছে অনেক কিছুই। যাই হোক, সতীদাহ প্রথা এটা মানে হচ্ছে স্ত্রীকে হচ্ছে সহমরণে যেতে হতো স্বামীর সঙ্গে, এটা একটা সতীদাহ প্রথা। রাজা রামমোহন রায়ের সাহায্যে উনি এটা রহিত করেন। তো সতীদাহ প্রথার এগেনস্টে হচ্ছে রাজা রামমোহন রায় ছিলেন। 1829 সালে গিয়ে এটা বন্ধ হয় এই প্রথাটা। তাহলে সালটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। 1829 সালে রাজা রামমোহন রায়ের সাহায্যে সতীদাহ প্রথা রহিত হন। করেন কে? করেন হচ্ছে গিয়ে লর্ড বেন্টিং, বাংলার সর্বশেষ গভর্নর জেনারেল। তাহলে উনি কিন্তু বাংলার সর্বশেষ গভর্নর জেনারেল বটে, তবে এখন কিন্তু ক্ষমতা বাংলা থেকে আস্তে আস্তে পুরো ভারতের দিকে তারা নজর দিচ্ছে। তারা কিন্তু ইন দা মিন টাইম অধীনতামূলক মিত্রতা এগুলোর মাধ্যমে তাদের রাজত্ব বাড়াইছে। তাহলে এখন পুরো ভারতের জন্য শাসন ব্যবস্থা চালু করতে হবে। তাহলে লর্ড বেন্টিং যদিও বাংলার সর্বশেষ গভর্নর জেনারেল, বাট উনি ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল, লর্ড বেন্টিং। তাহলে উনি কিন্তু কলকাতা মেডিকেল কলেজ এবং কলকাতা পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করছিলেন। কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষা চালু করেন। ইংরেজি ভাষা চালু করেন। এর আগে আমরা দেখছিলাম যে আমাদের টোডরমল, টোডরমলের হাত ধরে কিন্তু আমার ফার্সি ভাষা চালু হয়েছে। লর্ড বেন্টিং এসে ওটা সরাই দিয়ে ইংরেজি ভাষা চালু করছে। আর সতীদাহ প্রথা নিষিদ্ধ করছেন উনি 1829 সালে, উনি এই কাজটা করে গেছেন। তাহলে আমাদের অনেকে অনেক কাজ করলেন। আমাদের হচ্ছে লর্ড ওয়েলেসলি অত্যন্তমূলক মিত্রতা কাজ করে গেলেন। লর্ড বেন্টিং এসে হচ্ছে গিয়ে কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা পাবলিক লাইব্রেরি, ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষা চালু, সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ, অনেক কাজ করলেন। এবার আমরা দেখলাম হচ্ছে বাংলার বুকে একজন সাম্রাজ্যবাদী আরেকজন লাট সাহেব আসবে, কিন্তু উনি আবার যারা ইয়াং জেনারেশন আছে তাদের দুঃখে সে খুব কাতর। উনি হচ্ছে গিয়ে তার স্ত্রীকে খুবই হয়তো ভালোবাসতেন, গার্লফ্রেন্ড ছিল তার ওই লর্ডের। এবং উনি সারাদিন হচ্ছে গান করতেন যে নাই টেলিফোন নাই রে পিয়ন নাইলে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম, পৌঁছাইতাম। হ্যাঁ, তাহলে এই যার আকুল, এই মনের তার যে আকুলতা, হ্যাঁ,
এটা প্রকাশের জন্য উনি অনেকগুলো কাজ করেন। তার টেলিফোন নাই, সে দেখতেছে টেলিগ্রাফ নাই, পিয়ন নাই, ডাক টিকিট নাই, কি এক অবস্থা। এই হচ্ছে আমাদের লর্ড ডালহৌসি, সবচেয়ে বেশি সাম্রাজ্যবাদী। হ্যাঁ, জাউরা ছিল, অনেক কিছু করছে, কিন্তু জাউরা ছিল, সে আরো রাজত্ব বিস্তারে মন দিছে। বাট সে কি করছে, সে প্রেমিক পুরুষদের জন্য টেলিগ্রাফ বা টেলিগ্রাম লাইন স্থাপন করে দিয়েছে, যাতে ওরা বিনা দ্বন্দ্বে, বিনা দ্বিধায় কথাবার্তা বলতে পারে। উনি হচ্ছে গিয়ে রেল যোগাযোগের সূচনা করছে, বললো যে তোমরা মেসেজ আদান প্রদান করতেছো, একটু রেলে গিয়ে দেখাশোনা করে আসো। হ্যাঁ, যাও। এখন শুধু রেলে দেখাশোনা করলে হবে? তোমরা তো সবসময় দেখাশোনা করতে পারবে না, একটু তোমরা ডাক টিকিটও চালু করে দিলাম, যাতে তোমরা চিঠিও পাঠাতে পারো। এবং চিন্তা করলো যে তখনকার যেহেতু হচ্ছে গিয়ে ইয়াং যারা মেয়ে আছে তাদের অল্প বয়সে বিয়ে হতো এবং বৃদ্ধতার সঙ্গে বিয়ে হইতো, এবং অল্প বয়সে এরা বিধবা হয়ে যেত। এখন কোনো বিধবা যদি কারো মনে ধরে যায়, তাহলে তো ভাই সে কি আজীবন বিধবা থাকবে? তার তো একটা গতি করতে হবে। উনি বিধবা বিবাহের সূচনা করেন। তাহলে উনি টেলিগ্রাফ এবং টেলিগ্রাম লাইন চালু করেন, লর্ড ডালহৌসি। হ্যাঁ, ডাল দিয়ে মনে রাখবো যে আমরা ডাইল, ডাইল বলেন একটু নেগেটিভ সেন্সে। তো এই ডাইল, ডাইল বাবা হচ্ছে গিয়ে উনি অনেক কাজ করছেন। টেলিগ্রাফ বা টেলিগ্রাম লাইন চালু করছে, রেল যোগাযোগের সূচনা করছে, ডাক টিকিট চালু করছে, আর বিধবা বিবাহের সূচনা করছে। তো বিধবা বিবাহের প্রথার যে সূচনা, এই সালটায় লাগবে 1856 সালে উনি এটা সূচনা করেন। এবং বিধবা বিবাহ প্রচলনের জন্য এর আগে আমরা যেমন সতীদাহ প্রথার ক্ষেত্রে রাজা রামমোহন রায়কে দেখছি, তেমনি বিধবা বিবাহের জন্য হচ্ছে গিয়ে যিনি চিরস্মরণীয়, উনি হচ্ছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিধবা বিবাহ প্রথা প্রচলনে একদম আন্দোলন করেছিলেন, এবং শুধুমাত্র উনি আন্দোলন করে ক্ষান্ত হন নাই, উনি কিন্তু নিজের ছেলেকে বিধবার সাথে বিয়ে দিয়েছিলেন। তো বিদ্যাসাগরকে সমর্থন করে বিধবা বিবাহ আইন প্রণয়ন করেন হচ্ছে লর্ড ডালহৌসি। উনি সাপোর্ট দেন 1856 সালে। তবে এটাতে সাইন করছিলেন হচ্ছে আরেকজন লর্ড, তার নাম হচ্ছে লর্ড ক্যানিং। মানে লর্ড ডালহৌসির পর সে আসছে, তবে এটাকে সাপোর্ট করে গেছে লর্ড ক্যানিং। তো আমরা লর্ড ডালহৌসিকে হচ্ছে গিয়ে যে বলছি, যে উনাকে সবচেয়ে বেশি সাম্রাজ্যবাদী বলছি, এটা কেন বলছি, এটার পিছনে একটা কারণ আছে। লর্ড ডালহৌসির একটা নীতি ছিল, সেটা হচ্ছে সত্য বিলোপ নীতি। এবং এই নীতিটা হচ্ছে গিয়ে খুবই জাউরা একটা নীতি। সেটা হচ্ছে গিয়ে, যদি ধরো একটা রাজার কোনো পোলাপাইন নাই, অথবা হচ্ছে গিয়ে রাজার কন্যা সন্তান আছে, এবং হচ্ছে কোনো কারণে ওই রাজা অযোগ্য প্রমাণিত হইল, তাহলে সেক্ষেত্রে তার হচ্ছে গিয়ে সে যদি মৃত্যুবরণ করে, ওই রাজত্বটা হচ্ছে গিয়ে ব্রিটিশরা নিয়ে নিবে, এবং ওটা হচ্ছে গিয়ে দেশীয় রাজ্যের মর্যাদা হারাবে। মানে সত্য বিলোপ নীতি, তোমার যে সত্য ছিল, অধিকার ছিল, এটা বিলুপ্ত হয়ে যাবে। তাহলে এটা মগের মুল্লুক না ভাই, আমার রাজ্য। এখন তুমি এর আগে কি বলছো, তুমি এর আগে বলছো হচ্ছে গিয়ে যে তুমি অধীনতামূলক মিত্রতার কথা বলছো, আচ্ছা ঠিক আছে, তোমাকে ট্যাক্স দিলে তুমি গ্যাঞ্জাম করবা না। এখন তুমি আইসা লর্ড ডালহৌসি, আবার তুমি বলতেছো আরেকজন আইসা যে সত্য বিলোপ নীতি। হ্যাঁ, যে তোমার এখন তোমাকে করতে হবে যে তুমি আমাদের করদ রাজ্যের রাজা হলেও, তুমি যদি কোনো কারণে অপদার্থ হও, তোমার যদি কোনো ছেলে টেলে না থাকে, তুমি মরে গেলে তোমার জায়গা জমি আমার, তোমার দেশ আমার, তোমার রাজ্য আমার। তাহলে তো ভাই এটা ঠিক হইলো না। তাহলে এই আকামটা সে করে গেছে। তাহলে সে হচ্ছে গিয়ে টেলিগ্রাফ বা টেলিগ্রাম লাইন চালু, রেল যোগাযোগের সূচনা, ডাক টিকিট চালু, বিধবা বিবাহের প্রথার সূচনা, 56 সালে এগুলো করছেন। এবং পাশাপাশি উনি সত্য বিলোপ নীতিটা প্রবর্তন করে গেছে। তো এরপর হচ্ছে আমরা দেখব যে ভারতের একজন সর্বশেষ গভর্নর জেনারেলকে, তার নাম হচ্ছে লর্ড ক্যানিং। আমরা শীঘ্রই রিভিশন দিব, টেনশন নট। লর্ড ক্যানিং হচ্ছে একটা কাজ করছে, যে উপমহাদেশে কাগজের মুদ্রা চালু করছে উনি। কাগজের মুদ্রা, এর আগে কিন্তু কয়েন ছিল। তাহলে প্রথম কাগজের মুদ্রা নিয়ে আসছে হচ্ছে লর্ড ক্যানিং, প্রথম কাগজের মুদ্রা। কাগজ ক্যানিং, কাগজ ক্যানিং, ক ক দিয়ে মনে রাখতে পারি। হ্যাঁ, কাগজ ক্যানিং 1857 সালে প্রথম উনি এটা চালু করে গেছেন। এবং উনি আর কি করছেন, আর একটা উনি পুলিশি ব্যবস্থা চালু করছেন। পুলিশ, উনি বুঝলেন যে টাকা যেহেতু ছাপাইছি, এগুলো নিয়ে তো মানুষজন গ্যাঞ্জাম করবে, চাঁদা নাদা উঠাইতে যাবে, তাহলে আমার পুলিশও দরকার। তাহলে 1861 সালে উনি পুলিশি ব্যবস্থা চালু করছেন। তাহলে লর্ড ক্যানিং উপমহাদেশে কাগজের মুদ্রা চালু করছেন, পুলিশি ব্যবস্থা চালু করছেন, আরো কিছু কাজ করছেন, এটা আমরা আরো পরে দেখব। তো লর্ড ক্যানিং হচ্ছে বাংলাদেশে রেল লাইন চালু করছিল, আর উপমহাদেশে করছিল লর্ড ডালহৌসি। তাহলে লর্ড ডালহৌসি যে আমাদের রেল যোগাযোগের সূচনা করে দিয়ে গেছিল, এটা কিন্তু ভাই আমার বাংলাদেশে করে নাই। লর্ড ক্যানিং চিন্তা করছে হচ্ছে না, বাংলাদেশিদেরও তো হচ্ছে প্রেম করতে হবে। উনি কুষ্টিয়া থেকে দর্শনা পর্যন্ত
রেল লাইন চালু করে দেন 1862 সালে। তাহলে আমরা অনেক আলোচনা করলাম, হ্যাঁ। তাহলে আমি একবার যদি কুইক একটা রিক্যাপ করি, এটার মাধ্যমে করি, এরপর আমি ডিরেক্ট প্রশ্ন ধরবো তোমাদের। তাহলে আমাদের লর্ড ক্লাইভের হাত ধরে হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা হইল 1765-তে, এবং এটার ফলশ্রুতিতে হইল 76-এর মনন্তর 1770, বাংলা 1176। এটার সময় গভর্নর ছিল লর্ড কার্টিয়ার। দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্তি ঘটালো হচ্ছে গিয়ে ওয়ারেন হেস্টিংস, সে এসে বাদ করে দিল। বাদ করে দিয়ে সে আরো কিছু কাজ করলো, পাঠশালা ভূমি বন্দোবস্ত চালু, রাজস্ব বোর্ড স্থাপন, এগুলো সে করে গেল। এগুলো সিগনিফিকেন্ট কাজ, আরো কাজ করছে, এগুলো আমি জিজ্ঞেস করবো তোমাদের থেকে। লর্ড কর্নওয়ালিস শেষে 10 সালা চিরস্থায়ী বন্দোবস্ত, এই সালটা লাগবে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু হয়েছিল। বেন্টিং বেন্টিং করছে কি, সতীদাহ প্রথা বিলোপ করে গেছে 1829 সালে। এরপর আমাদের প্রেমিক পুরুষ লর্ড ডালহৌসি এসে পোস্ট অফিস চালু, উপমহাদেশে রেল চালু, টেলিগ্রাম লাইন চালু, বিধবা বিবাহ আইন, এগুলো উনি করে দিয়ে গেছেন। আর আমাদের ক্যানিং বাবা এসে হচ্ছে উপমহাদেশে কাগজের মুদ্রা চালু, আর হচ্ছে ভাই পুলিশি ব্যবস্থা চালু, এগুলো উনি করে দিয়েছেন লর্ড ক্যানিং। তাহলে এইটা হচ্ছে গিয়ে কথাবার্তা। এখন হচ্ছে একটু প্রশ্নে প্রশ্নে আমরা একটু রিক্যাপে যাই। আমি বাক স্বাধীনতা দিচ্ছি, দিলাম বাক স্বাধীনতা। প্রথম কথা, আমরা ক্লিয়ার কিনা, এগুলো গুরুত্বপূর্ণ। আমরা ক্লিয়ার? অল ক্লিয়ার? এন্টিডেন্ট অফ শ্যাম্পু? ওকে, ক্লিয়ার। তাইলে এবার হচ্ছে আমার প্রশ্ন। তাহলে প্রথম সেই আমাদের লর্ড ক্লাইভ, আমাদের অধিনায়ক, হ্যাঁ, আমাদের পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, এগুলো সে অধিনায়কগিরি করছে। তাহলে লর্ড ক্লাইভের সময় তার যে ব্যবস্থা, এটা হচ্ছে গিয়ে দ্বৈত শাসন ব্যবস্থা, না? তো দ্বৈত শাসন ব্যবস্থা উনি চালু করছে হচ্ছে কত সালে? দ্বৈত শাসন ব্যবস্থা ছিল হচ্ছে, ধরো তোমার, ধরো এখন হচ্ছে আমি, ধরো সরকার গঠন করলাম আমি, ধরো দুইটা রাজনৈতিক দল মিলে সরকার গঠন করলো, হ্যাঁ। এখন এক দল বললো হচ্ছে তোমার কাজ হবে হচ্ছে গিয়ে তুমি শুধু শাসন করবা, মানে তোমার বিসিএস টিসিএস এগুলো সব তোমার। আরেক গ্রুপ বললো হচ্ছে গিয়ে যে আমি বাণিজ্য, অর্থনীতি, এগুলো সব আমি দেখবো, মানে ট্যাক্স কালেক্ট করা, বিজনেস সেক্টর, এটা পুরো আমি দেখবো। তাহলে ভাই, তুমি এই গ্রুপকে খাটাই মারাচ্ছ, সে শাসন করতেছে সবকিছু, বাট টাকা পয়সা কালেক্ট টালেক্ট সবগুলো করতেছো তুমি, এবং তুমি ওকে সামান্য পরিমাণে অর্থ দিচ্ছ এগুলো করার জন্য। এটা তো পুরো চিটিং। এইটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা, হ্যাঁ। এটা 1765 সালে হয়েছিল। তাহলে আমাদের লর্ড ক্লাইভের নির্দেশে বঙ্গদেশের মানচিত্র তৈরি করেছিলেন কে? ওটা ওখানে হয়েছে, সে চলে গেছিল, হ্যাঁ। কিন্তু লর্ড ক্লাইভ তো এত সহজে ইয়ে করবে না, সে রেস্টে গেছে, মানে অস্ত্র জমা দিছে বাট ট্রেনিং জমা দেয় নাই, হ্যাঁ। তাহলে রেনেল। আসবো আমরা সামনে, সবকিছুই জবনিকাপাত হবে, টেনশন নট, টেনশন করো না, সবই ক্লিয়ার করে দিব। রিফাত, আমি এখন বুঝালাম না, তুমি দ্বৈত শাসন যদি এখন না বুঝো তাহলে ক্লাসটা আবার একটু রেকর্ডটা দেখে নিতে হবে, অলরেডি আমি কিন্তু বলছি। ওকে, এখন হচ্ছে কি আমার 76-এর মনন্তর। তাহলে 76-এর মনন্তর বাংলা কত সাল? বাংলা 1176 নাকি 1776? 1176, আচ্ছা। তাহলে আমার ইংরেজি কত সাল? তাবাসসুম, তুমি যদি হচ্ছে খেয়াল করো, সর্বশেষ গভর্নর জেনারেল এটা কি বাংলার নাকি ভারতের? এটা খেয়াল রাখতে হবে, যে বাংলার শেষ সে ভারতের প্রথম। এই কারণে বলি যে তুমি যখন পড়বে লেকচারের, আমি যে বলছি এগুলো শুনবা মনোযোগ দিয়ে, পরবর্তী বইয়ের দিকে তাকাবা। এখন তুমি কতক্ষণ বই, কতক্ষণ লেকচার শুনলে কিছুই মাথায় ঢুকবে না। এটা হচ্ছে আমার 1770। ওকে। ও আচ্ছা, নিয়ামক আইন, নিয়ামক আইনের মধ্যে হচ্ছে গিয়ে জাস্ট এটার মূল কনসেপ্ট হচ্ছে, তারা এই যে দ্বৈত শাসনে 1/3 মানুষজন মারা গেছে, এটা নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হয়েছে। এমনিতেই হচ্ছে গিয়ে মানে আস্তে আস্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু গ্রহণযোগ্যতা হারাই ফেলতেছিল, মানে রাজা বা রানীরা, উনারা কিন্তু লং টার্মে চিন্তা করতেছিল। ধরো তুমি যদি হচ্ছে লং টার্মে ক্ষমতায় থাকতে চাও, তখন কিন্তু তুমি যদি শুরু থেকে লুটপাট করে ফেলো, জনগণের বিশ্বাস ভঙ্গ হয়ে যাবে। তোমাকে আস্তে আস্তে দেখাতে হবে তুমি ভালো, ভালো মানুষের আড়ালে আস্তে আস্তে লুট করবা। হ্যাঁ, এটা হচ্ছে স্মার্ট ওয়ে। এখন ওরা যেহেতু হচ্ছে গিয়ে শুরু থেকে এরকম ধামানাই পানাই করা শুরু করছে, এই কারণে বলছে যে না, দ্বৈত শাসন ব্যবস্থা স্টপ, আমি নতুন মানুষ দিচ্ছি, সে এসে হচ্ছে চালাবে। এবং
তার পাওয়ারটা আরেকটু বেশি করে দিল গভর্নর জেনারেলকে, হ্যাঁ তুমি শুধুমাত্র বিজনেস না, তুমি প্রশাসনিক ব্যাপারটাও দেখো। ওদের হাতে দিলে ওরা হচ্ছে গিয়ে করতে পারবে না। এটা হচ্ছে প্ল্যান। ক্লাইভ পলায়ন করে বলছে সে চলে গেছে, কিন্তু তার নির্দেশে এটা পরবর্তীতে বানাইছিল। তাহলে শুনি আগে। আচ্ছা, এবার আমাদের হচ্ছে গিয়ে সেকেন্ড প্রশ্ন। ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিল? ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিল? কার্টিয়ার ছিল। কলকাতাকে রাজধানী করেছিলেন কে, যিনি এশিয়াটিক সোসাইটিও প্রতিষ্ঠা করছেন? ওয়ারেন হেস্টিংস করছেন, গুড। ওয়ারেন হেস্টিংস এর আরেকটা কাজ বলো তো, কলকাতাকে রাজধানী করা অথবা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করা, আর কি ছিল, আর কি কাজ করছে? পাঠশালা করছে। পাঠশালা করছে, গুড। রেভিনিউ বোর্ড, হ্যাঁ। তাহলে স্যার, আমাকে স্যার ডাকবা। তাহলে ভারতে সিভিল সার্ভিসের জনক, জমিদারি প্রথা প্রবর্তন করছে কে? স্লাইডে যেটা আছে এটা ঠিক আছে, সে কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস। অধীনতামূলক মিত্রতার প্রবক্তা কে ছিল? অধীনতামূলক মিত্রতা, সে লর্ড ওয়ালেসলি। হ্যাঁ, লর্ড ওয়ালেসলি। তাহলে ওয়েলেসলির কি শর্ত ছিল অধীনতামূলক মিত্রতা কি, যে তুমি যদি আমার অধীনতা স্বীকার না করো তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার রাজ্য আমি অ্যাটাক দিব, এবং অ্যাটাক দিয়ে হচ্ছে গিয়ে তুমি যদি পরাজিত হও তাহলে সেক্ষেত্রে আমি এটা দখল করে নিব। এটা হচ্ছে অধীনতামূলক। এবং তুমি যদি আমার অধীনতা মেনে নাও তাহলে তুমি আমাকে ট্যাক্স দেবে রেগুলার। এটা হচ্ছে ওয়েলেসলি। সতীদাহ প্রথা রহিত করেন কে? সতীদাহ প্রথা রহিত করেন কে? হচ্ছে লর্ড বেন্টিং। কত সালে, কত সালে এটা হচ্ছে রহিত হয়েছে সতীদাহ প্রথাটা? জব চার্নক কলকাতা নগরী প্রতিষ্ঠা করছে, কিন্তু রাজধানী করছে ওয়ারেন হেস্টিংস। প্রশ্নে কি বলছে বুঝতে হবে তো। হ্যাঁ, 1829 সালে, গুড। তাহলে আমাদের হচ্ছে কোন বান্দা রেল যোগাযোগ চালু করছে, ডাক টিকিট চালু করছে? ডালহৌসি, হ্যাঁ। নাই টেলিফোন, নাই রেপিয়ন, নাই টেলিগ্রাম, দুঃখ ভারাক্রান্ত মনে সেগুলো চালু করে দিছে। বিধবা বিবাহ প্রচলন কত সালে হয়েছিল? 1856 সালে হয়েছিল। আর সত্য বিলোপ নীতি, এটাও ছিল লর্ড ডালহৌসির। আচ্ছা, উপমহাদেশে কাগজের মুদ্রা চালু, পুলিশি ব্যবস্থা চালু, এগুলো কে করছে? লর্ড ক্যানিং করছে। ভেরি গুড। তাহলে আমরা মোটামুটি উত্তর করলাম। এবার হচ্ছে বাকস্বাধীনতা হরণ হবে। এখন দিন ভালো যাচ্ছিল, কোনো সমস্যা নাই। কাদের জন্য ভালো যাচ্ছিল? ইংরেজদের জন্য ভালো যাচ্ছিল। হ্যাঁ, এখন এই যে ইংরেজরা আমাদের মোটামুটি লুটপাট করতেছে, 100 বছর হয়ে গেছে কিন্তু, 1757, এখন সাল 1857 সাল, মানে 1856, 100 বছরে পড়বে। এখন 100 বছরে হচ্ছে অনেকগুলো শোষণ তো তারা অলরেডি করছে। এখন শোষণের বিরুদ্ধে অলরেডি ভিতরে ভিতরে ফুঁসতেছিল হচ্ছে গিয়ে আমাদের যে বাহিনী, সশস্ত্র যে বাহিনী, আমাদের যে সৈনিকেরা, তারা কিন্তু হচ্ছে ভিতরে সুযোগ খুঁজতেছিল যে কিভাবে ওদেরকে হটানো যায়। মানে তারা এত নিপীড়িত হচ্ছিল, কারণ তাদেরকে ব্যবহার করা হচ্ছিল জনগণকে নিপীড়ন করার জন্য। তারা নিজেদের চোখের সামনে দেখতেছে যে আমার হাতে অস্ত্র আছে, আমি কিছু করতে পারতেছি না। হ্যাঁ, এখন একটা মোক্ষম একটা সুযোগ আসলো, এবং এটার প্লট কিভাবে তৈরি হইলো? ফর দা ফার্স্ট টাইম দেখলাম হচ্ছে গিয়ে যে ধর্মভিত্তিক গ্যাঞ্জাম একটা ভালো কাজ করলো। কিভাবে করলো? ওই সময় হচ্ছে গিয়ে এনফিল্ড নামে একটা বন্দুক ছিল, এবং ওই বন্দুকের একটা অংশ হচ্ছে কার্তুজ। কার্তুজটা দাঁত দিয়ে কেটে ব্যবহার করতে হইতো। এখন চারিদিকে ঘটনা রটে গেল হচ্ছে গিয়ে যে না, কার্তুজে শুয়োরের চর্বি গরুর চর্বি মিক্স করা আছে। এখন শুয়োর গরু দুটাকে যখন একসাথে নিয়ে আসা হইলো, খেপে গেল হিন্দুরাও, খেপে গেল মুসলিমরাও, কিরে ভাই এগুলো তো হারাম কাজ কারবার। এবং এই যে গ্যাঞ্জাম বাজলো, এই গ্যাঞ্জামটা হয়ে গেল বিশাল। এবং এটা জন্ম দিল 1857 সালের সিপাহী বিপ্লব, যেটা ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিরোধ আন্দোলন। খুবই গুরুত্বপূর্ণ নাই, পরীক্ষায় আসবে ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিরোধ আন্দোলন কোনটি। এটা হচ্ছে সিপাহী বিপ্লব। আমাদের এর আগেও ফকির সন্ন্যাসী বিদ্রোহ হয়েছে, বাট প্রথম অস্ত্র শস্ত্র নিয়ে যে আন্দোলনটা হয়েছে সেটা হচ্ছে সিপাহী বিপ্লব 1857 সালে। তো এটার মধ্যে হচ্ছে এটা মূলত কলকাতার যে ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে হচ্ছে মূলত এটা শুরু হয়। নেতৃত্বে ছিল মঙ্গল পাণ্ডে।
তবে দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে এটা ব্যর্থ হয়ে যায়, কঠোর হস্তে হচ্ছে যারা শাসক ছিল এটা দমন করে। এটা ছিল হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম ছিল এটা। তো সিপাহি বিপ্লব চলাকালীন গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং। উনি ছিলেন প্রথম গভর্নর জেনারেল। এবং সিপাহি বিপ্লবের হচ্ছে স্মৃতি বিজড়িত একমাত্র স্থান হচ্ছে বাহাদুর শাহ পার্ক, যেটা ভিক্টোরিয়া পার্ক জগন্নাথ ইউনিভার্সিটির কাছে। হ্যাঁ। এবং এই যে ঘরটা আমরা দেখছি এটাকে বলা হচ্ছে আংটা ঘর, এখানে কিন্তু হচ্ছে এদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং এটা এখন অত্যন্ত অযত্ন অবহেলায় পড়ে আছে, আমরা ম্যাক্সিমাম মানুষজনই আসলে জানি না যে এটা সিপাহি বিপ্লবের সঙ্গে জড়িত। হ্যাঁ। হয়তো জগন্নাথ ইউনিভার্সিটির ছেলেপেলেও জানি না আমরা, এটা হতে পারে। সো এটা হচ্ছে সিপাহি বিদ্রোহের একমাত্র স্মৃতি বিজড়িত স্থান বাহাদুর শাহ পার্ক বা ভিক্টোরিয়া পার্ক। তো এটা হয়েছিল 1857 সালে, এবং প্রথম শহীদের নাম হচ্ছে মঙ্গল পান্ডে। তাহলে আমাদের প্রথম সশস্ত্র আন্দোলন হচ্ছে সিপাহী বিদ্রোহ, কত সালে? 1857 সালে। এবং আমাদের প্রথম শহীদের নাম কি? মঙ্গল পান্ডে। তো রানী দেখলো হচ্ছে গিয়ে যে কোম্পানির শাসনে বড় একটা ঘটনা ঘটে গেছে সিপাহী বিদ্রোহের মতো। তাহলে আমি যদি ওদেরকে ভাই ক্ষমতা দিয়ে রাখি হাতে, তাহলে তো এটা তো সেফ না, আমার পুরো দেশই চলে যাবে। এই কারণে রানী সিদ্ধান্ত নিল যে না, ওদেরকে আর পাওয়ারে রাখা যাবে না, ওদের থেকে ক্ষমতাটা আমি কেড়ে নিই। যেভাবে সেই কাজ, প্রথম স্বাধীনতা যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে, সিপাহী বিপ্লব যেটা হয়, এবং শাসন ক্ষমতা চলে যায় রানীর হাতে। এবং উনি ডিসিশন নিল যে ভাইসরয়দের দ্বারা উনি এক অঞ্চলে কার্যক্রম চালাবে। এবং আরেকটা যেটা হয়, আমরা দ্বিতীয় বাহাদুর শাহকে দেখলাম রেঙ্গুনে এই সময় নির্বাসিত করে দেওয়া হয়, কারণ ধরা হয় যে এই যে সিপাহী বিপ্লব, এখানে হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহের একটা সমর্থন ছিল। হ্যাঁ। তো বেচারা হচ্ছে লাস্ট মুঘল, এবং এই ঘটনার পর রানী তাকে পাঠাই দেয় হচ্ছে রেঙ্গুন বা ইয়াঙ্গুনে। তাহলে এই সে আমাদের বাহাদুর শাহ জাফর, দ্বিতীয় বাহাদুর শাহ, দ্য লাস্ট মুঘল। তাহলে এখন হচ্ছে গিয়ে ভারতে কারা চলে আসলো? ভারতে এখন ভাইসরয় চলে আসলো, রানী বা রাজার প্রতিনিধি, রাজা বা রানীর প্রতিনিধি, একদম সরাসরি, কোনো কথা নাই, মানে আপনা লোক বসাই দিছে। এখন আর ব্যবসা ট্যাবসায়ীকে বিশ্বাস করতেছে না, কোম্পানি টোম্পানি বন্ধ। 1857 সাল হয়ে গেছে, 1757, 1857, 100 বছরের মধ্যে তাদের পাট চুকাইছে। এখন হচ্ছে গিয়ে তারা ডিরেক্ট ভাইসরয় এবার বসাই দিল ক্ষমতায়। এবং ভাইসরয় কাকে বানালো? আমাদের অলরেডি তো একজন আছে, আমাদের বাংলার হচ্ছে আমাদের কি ছিল, বা ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল ছিল আমাদের লর্ড ক্যানিং, তাকেই বানানো হলো প্রথম ভাইসরয়। উনি কি করেছেন? আগেই পুলিশি ব্যবস্থা চালু করছেন, কাগজি মুদ্রা চালু করছেন। এছাড়া উনি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন এবং চা ও কফি চাষ শুরু করলেন। তাহলে পুলিশি ব্যবস্থা চালু, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, কাগজি মুদ্রা চালু, চা ও কফি চাষ, এগুলো সবগুলো লর্ড ক্যানিং এর কাজ। স্যার জন লরেন্স, উনি হচ্ছে ঢাকা পৌরসভা গঠন করেন, লরেন্স সাহেব পৌরসভা। লর্ড মেও প্রথম আদমশুমারি করেন, উনি চিন্তা করলেন যে শালার এত জনগণ আশপাশে, একটু গুণী কেমন হয় ব্যাপারটা। তাহলে উপমহাদেশের প্রথম আদমশুমারি করেন লর্ড মেও। সালটা গুরুত্বপূর্ণ, 1872 সালে উপমহাদেশের প্রথম আদমশুমারি করা হয়। তবে দুর্ভাগ্যজনকভাবে উনি হয়তো বেশি গুণাগুণি করতে গিয়ে ঝামেলা পাকাই ফেলছে, কারণ ওনাকে খুন হতে হয়, অত্যন্ত দুঃখজনক। লর্ড মেও। এরপর আসে আরেকজন লর্ড লিটন, উনি হচ্ছে অস্ত্র আইন প্রবর্তনের মাধ্যমে বিনা লাইসেন্সে অস্ত্র রাখা নিষিদ্ধ করেন। এটা ভালো কাজ করছেন যে অস্ত্র রাখতে হলে লাইসেন্স লাগবে, এটা উনি বলছেন লর্ড লিটন। আর সংবাদপত্র আইন পাশ করে দেশীয় সংবাদপত্রের স্বাধীনতা হরণ করছেন। তাহলে একদিকে বলছে যে লাইসেন্স ছাড়া অস্ত্র রাখা যাবে না, আবার অন্যদিকে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে ফেলছে। তাহলে পজিটিভ নেগেটিভ দুই ধরনের কাজই সে করছে লর্ড লিটন। এবার চলে আসে রিপন মিয়া, লর্ড রিপন। এটাই বাস্তব, উনি প্রথম ভারতে স্থানীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করেন। তাহলে স্থানীয় শাসন ব্যবস্থা মানে কি? যে আমরা এখন যে দেখি সিটি কর্পোরেশন, মানে সিটি কর্পোরেশন ঠিক এটা বলা যায় হচ্ছে ইউনিয়ন, তারপর হচ্ছে, হ্যাঁ সিটি কর্পোরেশনকেও ধরা যায়, তারপর হচ্ছে কাউন্সিলর, হ্যাঁ কাউন্সিলর, ওয়ার্ড কমিশনার আর কি, হ্যাঁ কাউন্সিলর, এগুলো সবগুলো হচ্ছে স্থানীয় শাসন ব্যবস্থা। মানে আমার বড় আকারে তো আমার ভাগ আছেই, রুট লেভেলে আমি ভাগ করলাম। এই স্থানীয় শাসন ব্যবস্থা হচ্ছে প্রথম চালু করলেন লর্ড রিপন। উনাকে বলা হয় ভারতে স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক।
উনি প্রথম ভারতীয় শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠন করেন। তাহলে নাম শুনেই বোঝা যাচ্ছে যে হান্ট করার জন্য হয়তো সে হান্টারকে নিয়োগ করছে। প্রথম ভারতীয় শিক্ষা কমিশনের নাম হচ্ছে হান্টার শিক্ষা কমিশন, এবং উনি সংবাদপত্র আইন রহিত করেন। তাহলে এর আগে যে লর্ড লিটন স্বাধীনতা হরণ করছে, এটা এসে হচ্ছে উনি বাদ দিয়ে দেন। হ্যাঁ, উনি সংবাদপত্র আইনটা রহিত করেন। আরেকটা কাজ করছে লর্ড রিপন, সে হচ্ছে ইলবার্ট বিল প্রণয়ন করছে। ইলবার্ট বিল প্রণয়ন করে ভারতীয় বিচারকদের ইউরোপীয় অপরাধীদের বিচার করার ক্ষমতা প্রদান করেন। এর আগে একটা ইন্টারেস্টিং কাহিনী হইতো, সেটা হচ্ছে গিয়ে যে ইউরোপীয়দের বিচার হচ্ছে ভারতীয় বিচারকরা করতে পারতো না। মানে ইন্টারেস্টিং ব্যাপার না, যে তুমি অপরাধী, তোমার বিচার করার জন্য আমাকে সাদা চামড়ার হইতে হবে? এটা কোন ধরনের লজিক? লর্ড রিপন ইলবার্ট বিল প্রণয়ন করে হচ্ছে ইউরোপীয় অপরাধীদের বিচার করার ক্ষমতাটা প্রদান করেন। হ্যাঁ, তাহলে লর্ড রিপন ভারতের স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক। উনি হান্টার কমিশন গঠন করেন এবং উনি ইলবার্ট বিল প্রণয়ন করেন। এর আগে হচ্ছে আমরা লর্ড লিটনকে দেখে আসছি, উনি অস্ত্র রাখা নিষিদ্ধ করেছিলেন। লর্ড মেও আদমশুমারি করছেন। জন লরেন্স ঢাকা পৌরসভা গঠন করছেন। আর লর্ড ক্যানিং তো অনেক কাজ করছেন, কাগজের মুদ্রা চালু, পুলিশ ব্যবস্থা চালু, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, এগুলো উনি করে গেছেন। আর চাও কফি চাষ, হ্যাঁ, আমাদের জন্য চায়ের ব্যবস্থা উনি করে দিয়ে গেছেন। অসংখ্য কৃতজ্ঞ আমরা। লর্ড ডাফরিন, উনি হচ্ছে গিয়ে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ করেন। উনি চাইছিল যে প্রজা এবং জমিদারদের মধ্যে সম্পর্কটা ভালো হোক, এটা উনি ভালো কাজ করে গেছেন লর্ড ডাফরিন। এখন এই লর্ড ডাফরিন একটা জিনিস চিন্তা করছে। উনি চিন্তা করছে হচ্ছে যে আমার আগে যারা লর্ড আসছে, তারা তো জমিদারি প্রথা প্রবর্তন করছে, তারা সিভিল সার্ভিস চালু করছে, মানে ব্যবসায়ী শিক্ষিত শ্রেণী সবগুলো হাতের মুঠোয়। বাট আমি যদি এই ইন্ডিয়ানদের মধ্যে কোনো রাজনৈতিক দল গঠন করে দিতে পারি, এবং এই রাজনৈতিক দলের লোকজন যদি আমার আন্ডারে থাকে, আমার পা চাটে, তাহলে আমার ক্ষমতাটা আরো ইজি হবে। মানে এমন ভাবে আমি ক্রাইসিস ক্রিয়েট করব, ওই ক্রাইসিসের রেসপন্সে রাজনৈতিক দলগুলো আন্দোলন করবে, এবং আমি ওটা সুন্দর করে মিটাবো এবং জনগণের কাছে হিরো হয়ে যাব। মানে ক্রাইসিস আমি তৈরি করলাম, ওই ক্রাইসিসকে অ্যাড্রেস করবে আমার রাজনৈতিক পার্টি, এবং ওই ক্রাইসিস সলভ করে আমি সে যাব ভালো মানুষ। হ্যাঁ, তাহলে আমি হর্তা, আমি কর্তা, আমি বিধাতা, এরকম একটা ব্যাপার। এই চিন্তা ভাবনা থেকে তারা সৃষ্টি করলো ভারতীয় জাতীয় কংগ্রেস। তাহলে ইলবার্ট আইনের বিরুদ্ধে অ্যাংলো ইন্ডিয়ানদের প্রতিবাদের কারণে ডিভাইড যাতে করা যায়, জাতীয়বাদী নেতার উদ্যোগে 1885 সালে জাতীয় ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। প্রধান উদ্যোক্তা হচ্ছে ব্রিটিশ সাবেক আইসিএস অফিসার অ্যালেন অক্টাভিয়ান হিউম। উনি হচ্ছে মেইন উদ্যোক্তা, ফাউন্ডার। এবং এটার পিছনে বড়লাটের সমর্থন ছিল, কারণ সে চাচ্ছিল যে অনুগত বিরোধী দল একটা করার জন্য। তাহলে 1885 সালে অ্যালান অক্টাভিয়ান হিউম এবং উমেশ চন্দ্র ব্যানার্জিকে সহ-প্রতিষ্ঠাতা করে ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। এটা হচ্ছে ভারতীয় কংগ্রেস, 1885 সালে এটা উনি তৈরি করা হয়। তাহলে ভারতবর্ষের প্রথম সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল, সর্বপ্রাচীন কিন্তু এটা। হ্যাঁ, তাহলে প্রতিষ্ঠাতা এবং প্রথম সাধারণ সম্পাদক ছিলেন হচ্ছে অ্যালান অক্টাভিয়ান হিউম। প্রথম সভাপতি উমেশ চন্দ্র ব্যানার্জি। এটা ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল, এবং যেটা আলটিমেটলি কিন্তু বুমেরাং হয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে কি, যে ওরা তো চিন্তা করছিল হচ্ছে আমি অনুগত বিরোধী দল করব, সুবিধা নিব, কিন্তু হয়ে গেছে উল্টা। বরঞ্চ কংগ্রেস থেকে ব্রিটিশদের বিরুদ্ধে ভয়েস উঠে আলটিমেটলি ওদেরকে তাড়াই দিছে এই কংগ্রেস। এটা ওদের ক্রেডিট। তো কংগ্রেসের প্রথম সম্মেলন হয়েছিল বোম্বাই শহরের মধ্যে, যেটা বর্তমানে মুম্বাই। আর প্রথম সম্মেলনের সভাপতি হন হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি। তাহলে এখান থেকে মনে রাখবো হচ্ছে যে আমরা আমাদের 1885 সাল এটা ফাউন্ডেশন হয়েছে, এবং ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল তারা। ফাউন্ডারকে অ্যালান অক্টাভিয়ান হিউম। এখন আমি কংগ্রেস ফর্ম করছি, সবকিছু করে দেখছি, বাট বাংলা এখনো বুলগাটপুর। বাংলা হচ্ছে গিয়ে হাতে আসতেছে না। হ্যাঁ, বাংলার মানুষজন গ্যাঞ্জাম করছে, মানে পুরো ভারতে যত প্যারা নাই, বাংলার মধ্যে প্যারা তার চেয়ে বেশি।
এখন এই প্যারা কাটানোর জন্য ব্রিটিশরা একজন বান্দাকে হাজির করলো, তার নাম হচ্ছে লর্ড কার্জন। লর্ড কার্জনের চেহারা দেখেন, যে দেখতেই বোঝা যায় যে একটু রাজকীয় একটা ভাব, সুন্দর চেহারা, সুরত ভালো, আবার চোখের মধ্যে কিন্তু একটু কুটিলতাও আছে, ভ্রু কুচকে সে কথাবার্তাও একটু বলছে। এই টাইমটাকে বলা হয় ব্রিটিশ শাসনামলের স্বর্ণযুগ। উনি ভারতবর্ষের গভর্নর জেনারেল হন 1899 সালে, এবং উনি আসার পর একটা ইন্টারেস্টিং প্রস্তাব দেন, যেটা হচ্ছে বঙ্গভঙ্গ। এটার ব্যাপার আমি আসবো। 1903 সালে উনি ব্রিটিশ পার্লামেন্টে বঙ্গভঙ্গের প্রস্তাব দেন, এবং হচ্ছে কি উনি ইউনিভার্সিটি অ্যাক্ট পাশ করেন, লর্ড কার্জন। উনি কার্জন হল প্রতিষ্ঠা করছেন, ঢাকা ইউনিভার্সিটি যে কার্জন হল, এটা কিন্তু উনার নামে 1904 সালে প্রতিষ্ঠা করেন। তবে ভবনটি তৈরিতে অর্থায়ন করছিল হচ্ছে ভাওয়ালের রাজকুমার, স্পন্সর ভাওয়ালের রাজকুমার, বাট ক্রেডিট নিয়ে নিছে হচ্ছে গিয়ে কার্জন হল নাম করে দিছে হচ্ছে এই কার্জন সাহেব। তাহলে আমরা দেখব এই চালুবান্দা সামনে কি করে। তাহলে এখন একটু রিক্যাপ হবে, প্রশ্নে প্রশ্নে রিক্যাপ। অধৈর্য হবো না, বেশি স্লাইড নাই, শেষ হয়ে যাবে উইদিন 15 to 20 মিনিটস হোপফুলি। তাহলে বাক স্বাধীনতা আমি দিলাম। এবার হচ্ছে আমি একটু প্রশ্ন করি, মানে প্রশ্ন প্রশ্নে রিক্যাপ হবে। আফিয়া, কঠিন লাগতেছে, আমি কিন্তু যথেষ্ট স্লো পড়াচ্ছি, আমার লাইফের মনে হয় অন্যতম স্লো পড়ানো আজকে। একটু যা শুনো, মানে তোমার কঠিন লাগতেছে বলতে ইনফরমেশন গুলো মুখস্থ করতে একটু টাইম লাগবে, বাট বুঝো লিস্ট। মনে থাকবে, মনে থাকবে, ঐশী মনে থাকবে। ওই যে গভর্নর, গভর্নর জেনারেল, ভাইস রয়, বললাম না পার্থক্য, যে একটা বিজনেস সামলাইছে, একটা হচ্ছে বিজনেস প্লাস পলিটিক্স দুইটাই সামলাইছে, আর থার্ডলি হচ্ছে ভাইস রয়, এরা পুরো একদম রাজার প্রতিনিধি হিসেবে ক্ষমতা নিয়ে গেছে। ওকে, তাহলে প্রশ্ন, সিপাহী বিপ্লব কত সালে হয়? সিপাহী বিপ্লব, হ্যাঁ সাফি যেমন বুঝতে পারতেছে, 49 ক্লাস করে হচ্ছে মনে হচ্ছে কচ্ছপের গতিতে পড়ানো হচ্ছে। 1857 সালে হয়। গুড। সবই ইজি হয়ে যাবে, তোমরা বললাম না, তোমরা এক সপ্তাহ পর দেখবে যে জলপথ তলরং হয়ে গেছে। আচ্ছা, আমাদের সিপাহী বিপ্লব বিদ্রোহের প্রথম শহীদের নাম কি? গভর্নর জেনারেল হচ্ছে যখন নিয়ামক আইনের অধীনে, যখন আমার দ্বৈত শাসন ব্যবস্থাটা ফল করলো, এটার ফলে 76-এর মন্বন্তর হলো, তারপর গভর্নর জেনারেল আসছে, হচ্ছে মঙ্গল পান্ডে। গুড। তাহলে আমাদের চা এবং কফি চাষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, এগুলো কে করছে? লর্ড ক্যানিং করছে। তাহলে লর্ড ক্যানিং কিন্তু প্রথম ভাইসরয় ছিল, ডিরেক্ট প্রতিনিধি। আমাদের উপমহাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে? 1872 সালে। কে করছিল, কার আমলে? লর্ড মেয়র আমলে। ভেরি গুড। আমাদের ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের জনক কে? স্থানীয় স্বায়ত্তশাসনের জনক হচ্ছে লর্ড রিপন। আচ্ছা, লর্ড রিপন কোন বিল প্রণয়ন করছে? কোন বিল প্রণয়ন করছে? হচ্ছে ইলবার্ট বিল। তাহলে ইলবার্ট বিল জিনিসটা কি? এটা হচ্ছে গিয়ে যে এর আগে ভারতীয় বিচারকরা হচ্ছে ইউরোপীয় অপরাধীদের বিচার করতে পারতো না। ধরো, সে ফর এক্সাম্পল, ধরো আমি হচ্ছে এখন বিচারক হইলাম, এখন আমার দেশে এমন একটা নিয়ম চালু আছে যে রাজশাহীর মানুষজনের বিচার আমরা করতে পারবো না, চট্টগ্রাম অঞ্চলের লোকজন, হ্যাঁ, তুমি যতই বিচারপতি হও না কেন। এখন এইটা তো ভাই হয় না। এখানে এরকম ব্যাপারটা ছিল যে আমার ইলবার্ট বিল হচ্ছে গিয়ে মানে প্রণয়ন কেন করা হয়েছিল, কারণ ভারতীয় বিচারকরা সাদা চামড়ার বিচার করতে পারতো না ইউরোপিয়ানদের, বাট উনি প্রণয়ন করে এটা তুলে দেন। হ্যাঁ। আচ্ছা, আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে ফাউন্ডেশন হয়? কত সালে তৈরি হয়? 1885 সালে। এটার প্রতিষ্ঠাতা কে ছিল? অ্যালান অক্টাভিয়ান হিউম। আর বঙ্গভঙ্গের প্রস্তাব লর্ড কার্জন দেয় কত সালে? 1903 সালে। ভেরি গুড। তাহলে আমরা পারছি। তাহলে এবার আমি বাক স্বাধীনতা হরণ করে আজকের শেষ কিস্তির দিকে যাব, ধৈর্য ধরে শুনবা,
উপকৃত হবা। জীবনে উন্নতি করতে চাইলে ক্লাসে থাকতে হবে। পারবে, এমি, পারবা, টেনশন নাই। আপাতত ক্লাস শুনো, পরে পারবা, কোনো প্যারা নাই, চিল। এখন আমাদের বাংলা শুরু থেকে হচ্ছে বুলগাকপুর, জিয়াউদ্দিন বারানীও বলে গেছে। এখন ইংল্যান্ডবাসী দেখতেছিল হচ্ছে ভাই বাংলাকে কেন্দ্র করেই তো যত জ্ঞানজাম। তো লর্ড কার্জন আসলো, এসে হচ্ছে গিয়ে সে কলকাতা ঘুরলো, ঢাকা ঘুরলো, পুরো বাংলাদেশ ঘুরলো, বাংলা ঘুরলো। সে অবজার্ভ করতেছে। অবজার্ভ করার পর 1904 সালে সে একটা চিঠি লিখলো অস্থায়ী ভারত সচিবকে। সে লিখলো যে বাঙালিরা নিজেদের এক মহাজাতি মনে করেন এবং এক বাঙালি বাবুকে লাট সাহেবের গদিতে বসাতে চান। বঙ্গভঙ্গের প্রস্তাব তাদের এই স্বপ্নের সফল রূপায়ণে বাধা দেবে। আমরা যদি তাদের আপত্তির কাছে নতি স্বীকার করি তবে ভবিষ্যতে কোনো দিনই বাংলা ভাগ করতে পারবো না, এবং আপনারা ভারতের পূর্ব পাশে এমন এক শক্তিকে জোরদার করবেন যা এখনই প্রবল এবং ভবিষ্যতে বর্ধমান বিপদের উৎস হয়ে দাঁড়াবে। মানে ওরা ভয় পাচ্ছিল যে পুরো ভারত স্বাধীন হোক না হোক বাংলা স্বাধীন হয়ে যাবে। হ্যাঁ, যদি আমরা বাংলাকে ভাগ না করতে পারি, ডিভাইড এন্ড রুল যদি করা না যায়। আরেকজন হচ্ছে সচিব রিজলে, সে বলেন যে বেঙ্গল ইউনাইটেড ইজ এ পাওয়ার, বেঙ্গল ডিভাইডেড উইল পুল সেভারাল ডিফারেন্ট ওয়েস। এবং ব্রিটিশরা যেটাতে পোক্ত, সেই আলটিমেটলি ডিভাইড এন্ড রুল তারা খেলে ফেললো। এখন এটা খেলা আরো ইজি কেন ছিল? কারণ ওই সময় কলকাতা অনেক ডেভেলপ ছিল। আমাদের পূর্ববঙ্গ অর্থাৎ আমাদের বাংলাদেশের সাইড, এখানে যত জমিদার আছে সবাই আমাদের কৃষকদের মেরে ধরে টাকা পয়সা কালেক্ট করে উড়াইতে হচ্ছে গিয়ে কলকাতায়। মানে কলকাতায় সবার বাড়ি, তাহলে কলকাতা উন্নত। এখন আমার ঢাকা অনুন্নত, আমার পূর্ববঙ্গ আমরা তো চাষাভূষা, আমরা অনুন্নত। আমাদের কাছে হচ্ছে ভাই যখন বঙ্গভঙ্গের কথা বলল, আমরা তো এটা গ্রহণ করবো, আমরা খুশি হয়েছি হিন্দু মুসলিম নির্বিশেষে। আমরা নর্মালি মানে যখন শুনি, আমরা নর্মাল কাহিনী জানি, শুনে যেটা মনে করি যে বঙ্গভঙ্গের হয়তো পক্ষে ছিল মুসলিমরা, বিপক্ষে ছিল হিন্দুরা। বাট ব্যাপারটা হচ্ছে কি, এটা ভৌগোলিক অবস্থান অনুযায়ী আমরা যারা পূর্ববঙ্গে ছিলাম হিন্দু মুসলিম নির্বিশেষে, তারা সবাই বঙ্গভঙ্গের সাপোর্টে ছিলাম। কারণ আমাদের দরকার ছিল বাংলা যদি দুই ভাগ হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার অ্যাটলিস্ট ডিসেন্ট্রালাইজেশনের কারণে পূর্ববঙ্গ কিছুটা ডেভেলপ হবে, আমাদের ভালো হবে। আর ব্রিটিশদের ডিপ ইনসাইড মাথায় ছিল যদি বাংলাকে ভাগ করা যায় তাহলে ভাই এটা আমার বিশাল একটা লাভ হবে। যেভাবে সেই কাজ, বঙ্গভঙ্গ হয়ে গেল। তৎকালীন বড়লাট নাথালিয়ান কার্জন, খুবই গুরুত্বপূর্ণ সাল, তারিখ 1995 সালের 1905 সালের 16 অক্টোবর দুভাগে ভাগ করলেন। ইতিহাসে এটাই বঙ্গভঙ্গ নামে পরিচিত। এবং এটা হচ্ছে আমাদের কমনীয় যে বঙ্গভঙ্গের পক্ষে ছিল মুসলিমরা, বিপক্ষে ছিল হিন্দুরা। তো দুভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে পূর্ব বাংলা এবং আসাম প্রদেশ, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা, মালদা। এটা নিয়েছিল পূর্ব বাংলা আসাম। অর্থাৎ আমাদের এখন ম্যাক্সিমাম বাংলাদেশ এখানে পূর্ব বাংলা আসাম প্রদেশের আন্ডারে। আমাদের রাজধানী হচ্ছে ঢাকা। আর এটার দায়িত্ব দেওয়া হলো ব্যামফিল্ড ফুলারকে, লেফটেন্যান্ট গভর্নর। গভর্নরের একটু জুনিয়র পোস্ট, লেফটেন্যান্ট গভর্নর ব্যামফিল্ড ফুলার। ঢাকার মধ্যে হচ্ছে ফুলার রোড আছে না, ফুলার রোড, এটা কিন্তু সে ব্যামফিল্ড ফুলারের নামে। তাহলে পূর্ব বাংলা আসাম প্রদেশ, রাজধানী ঢাকা, গভর্নর হচ্ছে ব্যামফিল্ড ফুলার। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে যে আমার পূর্ব বাংলা আসাম প্রদেশের রাজধানী কোথায় ছিল, আমার প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিল এটার, তাহলে এটা হচ্ছে ব্যামফিল্ড ফুলার ছিলেন। আর বাংলা প্রদেশ পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা মিলে গঠিত হলো বাংলা প্রদেশ। রাজধানী হচ্ছে কলকাতা, লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে অ্যান্ড্রু ফ্রেজার। তাহলে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা নিয়ে বাংলা প্রদেশ। আর আমাদের এটা হলো পূর্ব বাংলা এবং আসাম প্রদেশ। আমাদের হচ্ছে রাজধানী হচ্ছে ঢাকা, আর বাংলা প্রদেশের রাজধানী হচ্ছে কলকাতা, এটা হচ্ছে অ্যান্ড্রু ফ্রেজার। এখন বঙ্গভঙ্গ ভাগ হয়েছে, বাট কলকাতার মানুষজন অথবা যারা একটু ডিপ থট করে তারা তো ভাই চাচ্ছে না বঙ্গভঙ্গ যাতে হয়। কারণ বেঙ্গল ডিভাইডেড, এটা তো ব্রিটিশদের হাতে ক্ষমতা চলে গেল।
তো বঙ্গভঙ্গের এগেনস্টে প্রচুর পরিমাণে কিন্তু আন্দোলন গড়ে ওঠা শুরু করে, এবং বঙ্গভঙ্গ বিরোধী প্রথম জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটায় সর্বভারতীয় কংগ্রেস। কংগ্রেস প্রথম বঙ্গভঙ্গের এগেনস্টে কথা বলা শুরু করে। তো বঙ্গভঙ্গের পক্ষে যেরকম আমরা জেনারেলাইজ ওয়েতে বলি, পক্ষে ছিল মুসলমানরা, বিপক্ষে ছিল হিন্দুরা, বাট ডিফারেন্ট পার্সপেক্টিভও আছে এটা, যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে যারা মুসলিম নেতৃবৃন্দ ছিল তারা হচ্ছে খাজা আতিকুল্লাহ, মৌলভী আব্দুল রসুল, ইসমাইল হোসেন সিরাজি। কারণ তারা কলকাতায় থাকতো এবং তারা চিন্তা করছে হচ্ছে যে মানে বেঙ্গলকে যদি ভাগ করে তাহলে তো আলটিমেটলি এখন হয়তো মুসলিমরা সুবিধা পাচ্ছে, বাট ইন দ্য লং রান তারাও হচ্ছে সাফার করবে। এবং বঙ্গভঙ্গ বিরোধী আবার হিন্দু ছিল। হ্যাঁ, এটা হচ্ছে কি অরবিন্দ ঘোষ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিন চন্দ্র পাল, এগুলো জাস্ট জেনে রাখবো। তবে এই যে বঙ্গভঙ্গর যে মেইন উদ্দেশ্যটা ছিল ডিভাইড এন্ড রুল, এটাতে কিন্তু আলটিমেটলি ইংরেজরা সফল হয়েছিল। তারা শুধুমাত্র যে ভূখণ্ড ডিভাইড করছে এটা না, আমাদের এর আগে আমাদের বাংলায় হিন্দু মুসলিম নির্বিশেষে থাকতো সবাই। এখানে যেরকম ধর্মচর্চা হইতো তেমনি লালন চলতো। আমাদের এখানে একটা সম্প্রীতির একটা আবহাওয়া ছিল বাংলার মধ্যে। বাট এই যে বঙ্গভঙ্গ, এই যে ডিভাইডেশন, ধর্মভিত্তিক ডিভাইডেশন, এটার ফলে আমাদের মধ্যে যে একটা কালো বাষ্প ঢুকছে, এটার ফলে ইন দ্য লং রান আমরা বঙ্গভঙ্গের কিছু ডিরেক্ট ফলাফল দেখতে পাই। একটা ছিল হিন্দু মুসলমান দাঙ্গা, স্বদেশী আন্দোলন এবং মুসলিম লীগ প্রতিষ্ঠা। কোনটা কি আমরা আসি। তাহলে বঙ্গভঙ্গকে সমর্থন জানানো পূর্ব বাংলার প্রথম মুসলিম নেতা ছিলেন নবাব সলিমুল্লাহ। কারণ উনি চিন্তা করলেন হচ্ছে যে বঙ্গভঙ্গ হয়েছে, আমার ঢাকা উন্নত হবে, আমার দেশ, আমাদের অঞ্চল উন্নত হবে, তাহলে এটা আমার জন্য ভালো। এবং উনি চিন্তা করলো যে বঙ্গভঙ্গের এগেনস্টে যেরকম কংগ্রেসরা কথা বলতেছে, ওদের একটা নিজেদের দল আছে, তেমনি আমাদের মুসলমানদের যদি একটা রাজনৈতিক দল থাকতো তাহলে আমরাও হয়তো আমাদের দাবি দাওয়া সঠিক ওয়েতে প্রেস করতে পারতাম। তাহলে যেভাবে সেই কাজ, নওয়াব সলিমুল্লাহ প্রতিষ্ঠা করলেন মুসলিম লীগ, মুসলমানদের প্রথম রাজনৈতিক দল, 1906 সালে ঢাকায়। প্রতিষ্ঠাতা নওয়াব সলিমুল্লাহ, প্রথম সভাপতি আগা মুহাম্মদ খান, প্রথম সম্মেলন হয় করাচিতে, এবং পাকিস্তান স্বাধীনতা হচ্ছে এরা নেতৃত্ব দেয়। তাহলে এর আগে আমরা দেখেছি যে আমাদের ভারত স্বাধীনতা অর্থাৎ 47-এ ওদিকে ইন্ডিয়ার দিক থেকে স্ট্রং ছিল কংগ্রেস, আর পাকিস্তানে স্ট্রং ছিল হচ্ছে মুসলিম লীগ। তাহলে ওদের মূলত টার্গেট কি ছিল? ভারতের মুসলমান জনগণের আনুগত্য বৃদ্ধি করা, তাদের রাজনৈতিক অধিকার এবং স্বার্থ সংরক্ষণ করা, এবং আরেকটা ভালো উদ্দেশ্য যেটা ছিল যে সাম্প্রদায়িকভাবে যাতে বিদ্বেষ ভাব সঞ্চার না হয়, এটা ছিল প্ল্যান। তিনটা উদ্দেশ্যে এটা প্রতিষ্ঠা করা হয়। তাহলে এটা গেল বঙ্গভঙ্গের একটা ডিরেক্ট রেজাল্ট, মুসলমানদের একটা প্রথম রাজনৈতিক দল হল। আরেকটা হচ্ছে স্বদেশী আন্দোলন, এটা ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন, অপর নাম হচ্ছে বয়কট আন্দোলন। এটা শুরু করলেন হচ্ছে মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর এরা। স্বদেশী আন্দোলন প্ল্যানটা কি ছিল? যে আমি আমার নিজের দেশের প্রোডাক্ট পরবো, ইংল্যান্ডের প্রোডাক্টকে আমরা বয়কট করব। আমরা এখন যেরকম বয়কট মুভমেন্ট দেখতে পাই, তখনও কিন্তু বয়কট আন্দোলন ছিল, যে ইংল্যান্ডের কোনো পোশাক আমরা পরবো না, নিজেদের পোশাক পরবো। তাহলে নিজেদের পোশাক, নিজের দেশের পোশাক যেহেতু, এটা হচ্ছে স্বদেশী আন্দোলন। নিজের পোশাক, নিজের বিভিন্ন উৎপাদিত পণ্য আমরা ব্যবহার করব, এটা হচ্ছে স্বদেশী আন্দোলন ছিল। এটা দুইটা মূল কর্মসূচি, একটা হচ্ছে স্বদেশী, একটা হচ্ছে বয়কট, মানে নিজের পোশাক পরবো, আর একটা হচ্ছে বয়কট করব, দুইটা। এটা স্লোগান ছিল হচ্ছে বন্দে মাতরম, এটা স্লোগান ছিল। এবং এই বঙ্গভঙ্গের পার্সপেক্টিভে এই টাইমেই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন আমার সোনার বাংলা। এটা প্রকাশিত হয় 1905 সালের 7 অক্টোবর বঙ্গদর্শন পত্রিকায়। তাহলে আমার সোনার বাংলা এটা মূলত বাংলার ঐক্যের জন্য, বঙ্গভঙ্গ যে করা হয়েছে দু বাংলার মানুষকে যাতে এক করা যায়, একতার জন্য উনি লিখলেন আমার সোনার বাংলা গানটা। এটা প্রকাশিত হয় 1905 সালে বঙ্গদর্শন পত্রিকা, এবং এই পত্রিকার সম্পাদক ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একটু বাংলাও পড়াই দিলাম। বঙ্কিমচন্দ্র, উনি ছিলেন হচ্ছে এটার সম্পাদক। বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রাখি বন্ধন অনুষ্ঠানের সূচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। মানে রাখি পরাই দেওয়া, একজন একজনকে পরাই দিব, ভাই বোনকে পরাই দিবে, বন্ধু বন্ধুকে পরাই দিবে, হ্যাঁ, সবাই সবাইকে রাখি পরাই দিবে, একটা মিত্রতার সম্পর্ক। এবং
এই যে রাখি বন্ধন অনুষ্ঠান, এটার জন্য প্রথমে তারা গঙ্গায় যায়, গঙ্গায় গিয়ে স্নান করে, স্নান করে উঠে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম রাখি পরায় দেয় বেঙ্গলের লার্জেস্ট মসজিদ তখন নাখোদা মসজিদ। নাখোদা মসজিদ, নাখোদা মসজিদের ইমামকে উনি নিজ হাতে পরাই দিছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা হচ্ছে কি একদম প্রথম রাখি বন্ধন অনুষ্ঠানের সূচনা। মানে দু পক্ষ, যাতে হিন্দু মুসলিম সবাই যাতে এক থাকে, এখানের মধ্যে যাতে সাম্প্রদায়িক ব্যাপারটা না আসে, এই কারণে উনি পড়াই দিছিলেন, ইমামকে পরিয়ে দিয়েছিলেন, দিয়েছিলেন রবীন্দ্রনাথ। তাহলে উনি এটার প্রেক্ষাপটে রাখি বন্ধন অনুষ্ঠানের সূচনা করেন। দ্বিজেন্দ্রলাল রায়, উনি ধনধান্যে পুষ্পহারা আমাদের এই বসুন্ধরা, আমাদের অত্যন্ত জনপ্রিয় একটা গান, এটা রচনা করেছিলেন দ্বিজেন্দ্রলাল রায়, ডিএল রায়, ডিএল রায়, ডিএল রয় নামে উনি পরিচিত, এটা নিয়ে রচনা করেছিলেন। এবং মুকুন্দ দাস, উনি হচ্ছে চারণ কবি মুকুন্দ দাস নামে পরিচিত। উনি হচ্ছে চারিদিকে হচ্ছে প্রচার করতেন গান, যে পরোনা রেশমি চুরি বঙ্গনারী কবু হাতে আর পরোনা, মানে ব্রিটিশদের প্রোডাক্ট পরিও না, নিজেদের প্রোডাক্ট পরো। এটা চারিদিকে হচ্ছে কি উনি মানে প্রচার করতেন, মানে ঘুরে ঘুরে গানের মাধ্যমে আপামর জনসাধারণের কাছে আন্দোলনটা পৌঁছাচ্ছিল। তাহলে বিভিন্ন জন বিভিন্ন ভাবে কিন্তু এখানে ভূমিকা রাখছে। স্বদেশী আন্দোলনের পক্ষে পত্রিকা ছিল যুগান্তর এবং সন্ধ্যা, এগুলো আন্দোলনের পক্ষে লিখছিল। আমরা স্বদেশী আন্দোলনে দেখতে পাই অসাম্প্রদায়িক ভূমিকা রাখে আমাদের শেরে বাংলা একে ফজলুল হক এবং নিবারণ চন্দ্র দাশের বালক পত্রিকা, এটা বরিশাল থেকে প্রকাশিত হতো। তাহলে স্বদেশী আন্দোলনের পক্ষে পত্রিকা যুগান্তর, সন্ধ্যা, আর এদিকে অসাম্প্রদায়িক হচ্ছে বালক পত্রিকা। তবে দুর্ভাগ্যজনকভাবে এটা ব্যর্থ হয়ে যায় স্বদেশী আন্দোলন, কারণ যারা অবাঙালি ব্যবসায়ী ছিল, অবাঙালি মারোয়ারি ব্যবসায়ী, মানে যারা বাঙালি না, হিন্দি ভাষী এবং গ্রাম বাংলার ব্যবসায়ীরা, ওরা যুক্ত হয় নাই। কারণ বিজনেসম্যানরা চিন্তা করছে হচ্ছে ভাই আমার বিজনেস সবার আগে, তো আমি বয়কট করব না, তারা প্রোডাক্ট সেল করে মানে সেলটা কন্টিনিউ রাখছে, এই কারণে আলটিমেটলি এটা ব্যর্থ হয়ে গেছে। তো আন্দোলন ব্যর্থ হলেও এটা জনগণের মাঝে, ইয়াং যারা জেনারেশন ছিল তাদের মধ্যে কিন্তু প্রচন্ড একটা জোয়ার সৃষ্টি করছিল। তারা চিন্তা করছে হচ্ছে যে আমরা বয়কট করে, স্বদেশী আন্দোলন করে এভাবে লাভ নাই, আমাদের হচ্ছে আলটিমেটলি অস্ত্র হাতে উঠাই নিতে হবে। এবং অস্ত্র হাতে উঠাই নিতে হলে, সশস্ত্র আন্দোলন করতে হলে আমাদের শরীর চর্চা করতে হবে, আমাদের নিজেদেরকে ওভাবে বিল্ড করতে হবে। এবং তারা কিছু গ্রুপ ফর্ম করা শুরু করলো, বিভিন্ন সমিতি। এবং এই সমিতির কাজ কি ছিল, এই সমিতির আন্ডারে বিভিন্ন ইয়াং ছেলেপেলেরা যুক্ত হইতো এবং তারা বিভিন্ন গোপন জায়গায় গিয়ে মিটিং করত, কিভাবে কি করা যায়, একসাথে ব্যায়াম চর্চা করত। এই আন্দোলনের সমর্থনে বিভিন্ন সমিতি, ঢাকার মধ্যে গঠিত হয় অনুশীলন সমিতি, প্রধান পুলিন বিহারী দাস। কলকাতায় হচ্ছে যুগান্তর, ফরিদপুরে ব্রতী, বরিশালে স্বদেশী বান্ধব বব, ময়মনসিংহে হচ্ছে সাধনা। তাহলে ঢাকায় অনুশীলন সমিতি, কলকাতাতে যুগান্তর, ফরিদপুরে ব্রতী, বরিশালে স্বদেশী বান্ধব, ময়মনসিংহে সাধনা। এখন এই যে আন্দোলন, এটা ব্যর্থ হইল, ছেলেপেলে তো খেপে গেল যে তোমরা ভদ্রস্থ ওয়েতে বয়কট বয়কট করতেছ, হবে না, অ্যাটাক করো। এখন যেভাবে সেই কাজ শুরু হলো বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন। কলকাতার যুগান্তর সমিতির সদস্য ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি 30 এপ্রিল 1908 সালে একজন ব্রিটিশ কর্মকর্তা কিংসফোর্ড তার গাড়িকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন, এবং এই বোমা হামলার মধ্য দিয়ে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের আত্মপ্রকাশ ঘটে। তবে দুর্ভাগ্যজনকভাবে ওই দিন কিংসফোর্ড তার গাড়িতে ছিল না, কিংসফোর্ডের গাড়িতে ছিল হচ্ছে আরেকজন ভদ্রমহিলা এবং তার মেয়ে। মানে কিংসফোর্ডের বাড়িতে মূলত পার্টি হচ্ছিল, তো কিংসফোর্ড তার গাড়িটা করে হচ্ছে ওই ভদ্রমহিলা এবং তার মেয়েকে ওদের বাড়িতে ড্রপ করতে পাঠাই। এখন ক্ষুদিরাম প্রফুল্ল চাকি মনে করছে হচ্ছে এটা তো কিংসফোর্ডের গাড়ি, তো ওখানে আলটিমেটলি থ্রো করে, কিন্তু হচ্ছে গিয়ে মারা যায়ও, কিংসফোর্ড মারা যায় না। তবে এই ঘটনায় এখানে হচ্ছে গিয়ে ক্ষুদিরাম বসু ধরা পড়ে। সে ছিল ব্রিটিশ বিরোধী সর্বকনিষ্ঠ বিপ্লবী, সবচেয়ে ছোট, মানে 18 হয়েছে কি হয় নাই এরকম একটা ব্যাপার। তো ক্ষুদিরামকে 1908 সালে মাত্র 18 বছর 7 মাস বয়সে মুজাফফর কারাগারে ফাঁসি দেওয়া হয়, ক্ষুদিরাম বসু।
তাহলে ব্রিটিশ বিরোধী সর্বকনিষ্ঠ বিপ্লবীকে ক্ষুদিরাম বসু। তো এখন হচ্ছে ব্রিটিশরা দেখলো যে ভাই, আমরা গ্যাঞ্জাম মিটাবার জন্য আমরা চালু করলাম হচ্ছে বঙ্গভঙ্গ, বরঞ্চ এখন বঙ্গভঙ্গ আরো মানে গ্যাঞ্জাম আরো বাড়াই দিছে। এরা তো দুই ভাগ, কিছু হয়েছে, কিছু লাভ হয়েছে, কিন্তু আমার দুই বাংলায় ওদের এগেনস্টে হত্যাযজ্ঞ শুরু হয়ে গেছে। এর অনুশীলন সমিতি ফর্ম হয়েছে, ওদের গোপনে গোপনে ওদের উপর বোমা হামলা চালাচ্ছে, চারিদিকে অস্ত্র বানানো হচ্ছে, তাহলে তো গ্যাঞ্জাম। এবং এত বিরোধিতার মুখে পড়ে অবশেষে বঙ্গভঙ্গ রদ করতে তারা বাধ্য হয়। 1911 সালের 12ই ডিসেম্বর লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ বা বাতিল করতে বাধ্য হন। কত তারিখ? 1911 সালের 12ই ডিসেম্বর। এর আগে আমরা দেখে আসছিলাম 1905 সালের আমার 16ই অক্টোবর। আর এটা হচ্ছে 1911 সালের 12ই ডিসেম্বর লর্ড হার্ডিঞ্জ এটা রদ করতে বাধ্য হয়। বঙ্গভঙ্গ রদের সময় ব্রিটিশ রাজা ছিল পঞ্চম জর্জ, আর বঙ্গভঙ্গের সময় ব্রিটিশ রাজা ছিল এডওয়ার্ড 7। তাহলে বঙ্গভঙ্গ হচ্ছে আমার 1905, আমার কতই অক্টোবর? আমার হচ্ছে 16ই অক্টোবর, 16 অক্টোবর। রাজা হচ্ছে এডওয়ার্ড 7, আর আমার বঙ্গভঙ্গ রদ আমার হচ্ছে 1911, আমার 12 ডিসেম্বর। এগুলো বারবার লিখে দিচ্ছি কারণ এখান থেকে পরীক্ষায় আসে ডিসেম্বর। তাহলে পঞ্চম জর্জ হচ্ছে এডওয়ার্ড 7। তো বঙ্গভঙ্গ যখন রদ হয় এটার প্রেক্ষিতেও হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর গান লেখেন। এটা হচ্ছে জনগণ ঐক্য বিধায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা ওই জয় হে জয় হে জয় হে, এটা উনি লিখছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো বঙ্গভঙ্গ রদ হইছে, ব্রিটিশরা একদিক থেকে হার স্বীকার করছে, বাট তারা একটা কঠিন চাল চলে গেছে। তারা দেখলো যে কলকাতাকে কেন্দ্র করে যেহেতু সবকিছু হচ্ছে, আমি যদি ভারতের রাজধানী কলকাতা থেকে সরাই ফেলি, তাহলে অ্যাটলিস্ট পাওয়ার শিফট হয়ে যাবে। পাওয়ার শিফট মানে হচ্ছে ওটাকে কেন্দ্র করে যে ডেভেলপমেন্ট, এটা কিছুটা হলেও স্থগিত হবে। তাহলে এই কারণে তারা ওদেরকে বাঁশ দেওয়ার জন্য তারা 1912 সালে ভারতের রাজধানী কলকাতার পরিবর্তে দিল্লিতে স্থানান্তর করে ফেলেন। তাহলে আমাদের বঙ্গভঙ্গের একটা বিশাল ইতিহাস আমরা দেখলাম, যে আমার বঙ্গভঙ্গ হয়েছে, এটার এগেনস্টে কংগ্রেস প্রতিরোধ করা শুরু করছে। এখানে স্বদেশী আন্দোলন, হিন্দু মুসলিম দাঙ্গা, মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছে 1906 সালে, এবং স্বদেশী আন্দোলনটা আলটিমেটলি ব্যর্থ হয়েছে। বন্দে মাতরম এটা স্লোগান ছিল, এটাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখছে আমার সোনার বাংলা, দীনদয়াল রায় ধনধান্যে পুষ্পভরা লিখছে, চারণ কবি মুকুন্দ দাসকে দেখলাম, কলকাতা যুগান্তর, আমরা বিভিন্ন অনুশীলন সমিতি দেখলাম, হ্যাঁ, ঢাকায় অনুশীলন সমিতি, ফরিদপুরে ব্রতী, স্বদেশী বান্ধব, ময়মনসিংহের সাধনা, অনেক কিছু দেখলাম। বাট আলটিমেটলি এটা বন্ধ করে দিতে বাধ্য হয় 1912 সালে, রদ করতে। বাট তারা কি করছে? তারা দিল্লিতে স্থানান্তর করে দিয়ে গেছে। তাহলে এখন হচ্ছে প্রশ্নের সময়। অলরেডি কয়েকজন অধৈর্য হয়ে চলে গেছে, যাদের দ্বারা আসলে বিসিএস হবে না। হার্ষ ট্রুথ। সো আমরা বোঝা গেছে এতটুকু পর্যন্ত, ক্লিয়ার? মানে এখানে পড়া মুখস্থ হবে না, কিন্তু মেইন কথা হচ্ছে গিয়ে কনসেপ্টটা ক্লিয়ার হওয়া, পরে যাতে পড়লে মাথায় ঢুকে যায় পড়াটা, মানে তখন রিভিশন দিতে ইজি হবে। ওকে, তাহলে যদি মনে থাকে, তাহলে প্রথম প্রশ্ন আমার, বঙ্গভঙ্গ কত সালে, কত তারিখে হয়েছে? ও তামান্না, আমার আপনি তুমি মিক্স হয়ে যায়। আপনি তুমি মিক্স হয়ে যায়, আরে আর যত বিসিএস হচ্ছে তত তো জুনিয়রের সংখ্যা বাড়তেছে না? ম্যাক্সিমাম আর জুনিয়র, বাম তো বয়স্ক, বয়স হয়ে গেছে না? হ্যাঁ, 1905 সালে 16ই অক্টোবর। তাহলে বঙ্গভঙ্গের মধ্যে হচ্ছে আমাদের ঢাকা কোনটাতে পড়ছে? বাংলা প্রদেশে পড়ছে নাকি পূর্ব বাংলা আসামে পড়ছে? পূর্ব বাংলা আসামে পড়ছে। আর আমাদের হচ্ছে প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিল পূর্ব বাংলা আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর? ফুলার ছিল। ভেরি গুড। আর বাংলা প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর কে ছিল? এন্ড্রু ফ্রেজার ছিল। গুড। মুসলিম লীগ, মুসলিম লীগ হচ্ছে কত সালে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে। প্রতিষ্ঠাতা কে ছিল? প্রতিষ্ঠাতা
নবাব সলিমুল্লাহ। স্বদেশী আন্দোলনের স্লোগান কোনটা ছিল? বন্দে মাতরম। আমার সোনার বাংলা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? বঙ্গদর্শন, বঙ্গদর্শন পত্রিকায়। বঙ্গদর্শনের সম্পাদক কে ছিল? সে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গুড। স্বদেশী আন্দোলনে অসাম্প্রদায়িক ভূমিকা রাখে কোন পত্রিকা, যেটা শেরেবাংলা হচ্ছে গিয়ে লিখছিল? না, বঙ্গভঙ্গের টাইমে 1905-এ, বঙ্গভঙ্গের পরে হয়েছে। এটা বালক পত্রিকা। আমরা কিছু সমিতির নাম পড়ছিলাম, ঢাকার সমিতিটার নাম কি আছে, মনে আছে? ও আচ্ছা, অনু। নাখোদা মসজিদ হচ্ছে গিয়ে বেঙ্গলের কিন্তু মানে কলকাতা ভিত্তিক সবচেয়ে বড় মসজিদ। সো যখন উনি রাখি বন্ধনের সূচনা করছিল, নাখোদা মসজিদের ইমামকে রবীন্দ্রনাথ ঠাকুর নিজ হাতে রাখি পরাই দিয়ে মূলত হচ্ছে গিয়ে এটা শুরু করছে রাখি বন্ধন। এটাই বলছিলাম। তাহলে এটা হচ্ছে অনুশীলন সমিতি। আর ফরিদপুরের কোনটা? ফরিদপুরে, ফরিদপুরে হচ্ছে ব্রতী। গুড। ব্রিটিশ বিরোধী সর্বকনিষ্ঠ বিপ্লবী কে ছিল? ক্ষুদিরাম বসু। আচ্ছা, বঙ্গভঙ্গ রদের সময় ব্রিটিশ রাজা কে ছিলেন? বঙ্গভঙ্গ রদের সময় ব্রিটিশ রাজা কে ছিলেন? পঞ্চম জর্জ। এটা একটা ইন্টারেস্টিং। রাজা ছিলেন জর্জ, আর বঙ্গভঙ্গ রদ বা বাতিল করেছিলেন কে? লর্ড হার্ডিঞ্জ। মানে লর্ড হার্ডিঞ্জ বাতিল করেন, বাট রাজা ছিলেন ওই সময় পঞ্চম জর্জ। আর বঙ্গভঙ্গ ঘোষণা করেন হচ্ছে গিয়ে লর্ড কার্জন, বাট রাজা ছিলেন হচ্ছে এডওয়ার্ড 7। ঠিক আছে, এগুলো যাতে না গুলাই। তাহলে এডওয়ার্ড 7-এর উপর পঞ্চম জর্জ, এটা হচ্ছে গিয়ে ওদের তখনকার ইয়ে ছিল হচ্ছে বাপদাদার নাম ধরে রেখে দিত, এই কারণে এডওয়ার্ড 7 পঞ্চম জর্জ যেভাবে আসছে। এখন ওই যে মানে প্রতিনিধি রেখে দিছে আর কি, এখন নতুন করে একজনকে রিক্রুট করার চেয়ে আগে থেকে যে জানে তাকে সে রেখে দিছে, কিন্তু কোম্পানির শাসনের উপর বিরক্ত হয়ে গেছিল ওভারঅল, এই কারণে কোম্পানিকে বন্ধ করে দিছে। ইয়েস, এডওয়ার্ড কলের জুনার নামে, হ্যাঁ, রাইল শাহ। তাহলে তোমাদের কাঙ্ক্ষিত স্লাইড অনেকজন হচ্ছে গিয়ে যে ভাই ছেড়ে দে মা কেঁদে বাঁচি, তাহলে থ্যাংক ইউ আজকের মতো।